হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। প্রদীপ স্যার তোমাদের চলে এসেছে ক্লাস নিতে। রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। ক্লাস 9-এ তোমরা আমার ভিডিও দেখেছো, তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স পেয়েছি। এবার ক্লাস 10 শুরু। তোমায় বলেছিলাম যে ক্লাস 10 তোমাদের ভালো করে দেবো। প্রথম থেকে শুরু করে ক্লাসগুলো তোমরা দেখতে থাকো। আজকের কিন্তু প্রথম ক্লাস রায় মার্টিন প্রশ্নবিচিত্রা। আমি ক্লাস 10 ম্যাথ ক্লাস শুরু করেছি, একটা ভিডিও দেওয়া হয়েছে। কোষে দেখি 1.1টা দেওয়া হয়ে গেছে। আমরা পরপর ক্লাসগুলো দিতে থাকবো, ক্লাসের ভিডিও। রায় মার্টিন তার সঙ্গে আমরা শুরু করে দেবো, যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাস পড়ে গেল, এখন আমাদের ক্লাস শুরু করে দিতে হবে। সামনে সরস্বতী পুজো, সরস্বতী পুজো কেটে গেছে, আমাদের পুজো শেষ হয়ে গেছে। পুজোর আনন্দ আছে, গান বাজনা চলছে এখনও। তোমরা দেখবা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসবে, এখনও আওয়াজ নাই, কখনো কখনো ডিজে চলবে, আওয়াজ পাবা। তো পুজো আনন্দ আছে, আমরা আনন্দ নিয়েই আমরা ক্লাস চালু করে দেবো। তো ফার্স্ট সামেটিভ যেটা তোমাদের জন্য নিয়ে এসেছি আমি, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা। দেখো, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ স্কুল 1, প্রথম স্কুল যেটা আছে আলিপুরদুয়ার হাই স্কুল আছে। তো পেজ নাম্বার 98 পাতা সম্পূর্ণ সেট করাবো তোমাদের, এক থেকে শুরু করে যতগুলো অঙ্কগুলো আছে সব অঙ্কগুলো তোমাদের করে দেখাবো। তো ক্লাসটা শুরু করার আগে যেটা আমি বলবো, তোমরা ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম আমার ক্লাস পাওয়ার জন্য। চলো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নেব। একের প্রশ্ন নিয়েছি। একের প্রশ্নগুলো কিন্তু আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তা প্রথমে আমরা এমসিকিউ প্রশ্নগুলো আমরা সমাধান করে দেখাবো। তো তোমাদের বইটা খুলতে হবে, যে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা তোমরা পেয়ে গেছো, তোমরা কিনে নিয়েছো সবাই দোকান থেকে। তাহলে এই বইটা থেকে কিন্তু তোমাদের অঙ্কগুলো করাবো। তাহলে এই বইটা তোমার হাতে নিতে হবে, কারণ আমি প্রশ্নগুলো লেখাবো না, আমি প্রশ্নগুলো জাস্ট শুধু বলে দেবো তোমাদের। বইটা নিয়ে, এই যে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, এই বইটা নিয়ে কিন্তু আমার সঙ্গে তোমাদের ক্লাস করতে হবে। তা বইটা খুলে চল তোমরা দেখে নেবো। প্রথম আজকের একের একটা কি বলছে, তা দেখো। একের এক আমাদের প্রশ্নটা এখানে দেওয়া আছে, আমি প্রশ্নটা করবো, তোমরা বইতে দেখো, তোমাদের হাতে সবার কাছে বই আছে। তো চলো, তো দেখো একের একটা বলছে আসল ও 1 বছরের সুদ আসলের অনুপাত 20:21 হলে। দেখো এখানে আসল আর 1 বছরের সুদ আসল আমাদের তাদের অনুপাতটা দেওয়া আছে। তাহলে এখানে আসল হচ্ছে 20 আর সুদ আসলটা হচ্ছে 21। তাহলে এখানে দেখো অনুপাত থেকে আমরা কি ধরে নেবো, আসল আর সুদ আসল ধরে নিতে পারবো। তার প্রথমে যদি আমরা বলি ধরি আসল, ঠিক আছে। আসল ও সুদ আসল অনুপাত দেওয়া আছে, তো আসলটাকে আমরা 20x নিয়ে নেব, আর সুদ আসলটা যেহেতু অনুপাতটা 21 আছে, তার সুদ আসলকে তোমরা 21x ধরে নিতে পারবা, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের দেওয়া আছে এটা আসল ও 1 বছরের কথা বলেছে, সময়টা এখানে 1 বছর ধরে নিতে হবে। তাহলে অনুপাত যখন দেওয়া আছে, আমাদের কিন্তু বার্ষিক সুদের হারটা বের করতে বলেছে। তো বার্ষিক সুদের হারটা আমরা পেয়ে যাবো, কোনো অসুবিধা নাই। তো আগে আমাদের কী করতে হবে, দেখো আসল জানা হয়ে গেছে, সুদ আসল জানা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা সুদটা বের করে নেবো। তাহলে অতএব সুদ কত পাবো আমরা জানি, সুদ আসল থেকে যদি আসলটা বিয়োগ করা হয় তাহলে তোমরা কি পেয়ে যাবা, সুদ পেয়ে যাবা। তো চলো, সুদ আসল হচ্ছে আমাদের 21x আর আসলটা হচ্ছে 20x। তাহলে সুদ আসল থেকে আমরা আসলটা বাদ দিব, 20x বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এভাবে আমরা কি পেয়ে যাবো, সুদ পেয়ে যাবো। তোমাদের জানতে হবে যে সুদ আসল থেকে যদি আসলটা বিয়োগ হয়, তাই না, কি পাওয়া যায়, সুদ পাওয়া যায়। কারণ কোনো ব্যাংকে তুমি 10,000 টাকা রাখলা, 1 বছরে তোমার যে টাকাটা যে 1,000 হয়ে যায়, সুদ আসল 11,000 টাকা, সুদটা হচ্ছে 1,000 টাকা। ওকে, তাহলে এখানে কিন্তু এইভাবে আমরা বের করলাম। কারণ সুদ আসল জানা হয়ে গেছে, আসল জানা আছে, সুদ কত হবে, সুদ আসল থেকে তোমরা যদি আসলটা বাদ দিয়ে দাও তাহলে সুদ পেয়ে যাবে। তাহলে এখানে তোমরা বিয়োগ করলে কত পেয়ে যাবো, এটা পেয়ে যাবা x সুদ পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো সুদ পেয়ে গেলাম। এবার সুদের একটা সূত্র আছে, যে সূত্রটা তোমাদের জানতে হবে, I = PTR/100। এটা হচ্ছে আমাদের সুদের সূত্র। P হচ্ছে আসল, T হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার, ঠিক আছে। আর আমাদের 100 দিতে হবে, যেহেতু সুদের হারটা পার্সেন্টেজে থাকে তার জন্য নিচে 100 দিতে হবে। মানগুলো আমরা বসিয়ে দেবো। দেখো এখানে I সুদ হচ্ছে আমাদের x, বসিয়ে দিলাম x এর জায়গায়, আর এই জায়গায় x বসালাম। P হচ্ছে আসলটা আমাদের 20x, আর T দেখো আমাদের 1 বছর বলেছিল এখানে সময়টা, 1 বছরের সুদ আসল, তার সময়টা আমরা 1 বছর নিয়ে নেবো। আর আরেকটা বের হবে সুদের হার, এটা আর মানটা পাবো বলে আর রেখে দিলাম নিচে 100। তো এখান থেকে সমাধান করে আমরা আর মান পেয়ে যাবো, অ্যান্সার হয়ে যাবে x কেটে দাও, এখানে 1 থেকে গেল, এখানে 0 কেটে দাও, এটা আমাদের 5 চলে আসবে। তাহলে এখান থেকে বর্জগুণ করে আর মানটা কত দেখতে পাচ্ছ, 5। আর দেখো সুদের হারটা কিন্তু 5%, ঠিক আছে। দেখো অপশন কত নাম্বার আছে, 5%টা C নাম্বার আছে। তাহলে অ্যান্সার আমরা C নাম্বার পেয়ে গেলাম। দেখো ডিজে চলছে, ডিজে আওয়াজ পাওয়া, আর সরস্বতী পুজো শেষ হয়ে গেছে, কিন্তু
ছোটোদের আনন্দ এখন রয়ে গেছে, তাহলে আনন্দ আছে, নিজের আওয়াজ একটু একটু আসবে, ব্যাকগ্রাউন্ড আওয়াজগুলো পাবা, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা একটু গান শুনতে শুনতে অঙ্কগুলো করতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপর চলে যাবো পরের অঙ্কে। 1-2 প্রশ্নটা দেখো কি বলছে। এখানে বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি সুদ x টাকা এবং 1 বছরের সরল সুদ y টাকা হলে আমাদের কোনটা অপশন মিলবে। আচ্ছা, তোমাদের এখানে জানতে হবে 1 বছর সময়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কিন্তু সমান হয় যখন 1 বছর, হ্যাঁ না। 2 বছর 3 বছরের ক্ষেত্রে কিন্তু চক্রবৃদ্ধি সুদ বেশি হয়ে যাবে সরল সুদের চেয়ে, সেটা 1 বছরের পর ওটা। কিন্তু 1 বছরের ক্ষেত্রে তোমাদের এটা জানতেই হবে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের কোনো পার্থক্য হয় না, সেটা সমান হয়ে যায়। ঠিক আছে, তোমাদের আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি কী করে সমান হয়। ধরো আমরা এখানে আসলটা নিয়ে নিলাম কত, আসলটা নিয়ে নিলাম 100 টাকা। ঠিক আছে, আসল কত 100 টাকা। আচ্ছা, এবার সময় এখানে 1 বছর, 1 বছর। পিকে আমরা আসল বলবো, 100 টাকা নিয়ে নিলাম। আর সময় টি যেটা 1 বছর। আর এখানে সুদের হারটা আমরা নিয়ে নেবো 10%। এবার যদি আমরা বের করি সরল সুদ, তাই না, সরল সুদ কত পাবো দেখো। সরল সুদ আমরা পাবো, সরল সুদের সূত্র পি টি আর বাই 100। মান বসাও, পি এর মান হচ্ছে 100, আসলটা 100 টাকা। যে টাকাটা ব্যাংকে রাখা হয় জমা, সেই টাকাকে আসল বলে। আর কত বছরের জন্য রাখা হলো 1 বছর। আর সুদের হার বলেছে 10, পার্সেন্টেজের জন্য নিচে 100টা দেওয়া, 100 কেটে দিলাম। তাহলে কত পেয়ে গেলাম, সরল সুদ 10 টাকা। এবার আমরা চক্রবৃদ্ধি সুদ দেখাবো তোমাদের, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ যেটা হবে আর চক্রবৃদ্ধি সুদও কিন্তু সেটাই হবে। এবার আমরা বের করবো চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ দেখো, আমরা সরল সুদ 10 টাকা পেয়েছি 1 বছরের ক্ষেত্রে। এবার 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ বের করবো, দেখবা 10 টাকাই পাবো। দেখো কীভাবে পাবো, তার আগে আমাদের চক্রবৃদ্ধি সুদের সূত্র জানতে হবে। দেখো প্রথমে আমরা সমূল চক্রবৃদ্ধি যেটা দেখো p × 1 + r বাই 100 হোল টু দি পাওয়ার n। n হচ্ছে এখানে সময়, যেটা আমরা টি ধরি, এখানে কিন্তু আমরা কি ধরবো, টিটাকে n ধরবো, সময়টাকে। আর এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। আর চক্রবৃদ্ধি সুদ পাবো সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা আসলটা বাদ দিয়ে দেবো, এখানে পাশে বলে দিই n হচ্ছে আমাদের 1 বছর, এটা হচ্ছে আমাদের সময়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এটাই আমাদের কিন্তু চক্রবৃদ্ধি সুদ। চলো মানগুলো বসিয়ে সলভ করি। পি হচ্ছে আসল 100 টাকা, 1 + r হচ্ছে 10%, নিচে 100 আছে। আর সময় তো আমাদের 1 বছর। আসল পিটা আবার 100 টাকা, পি জায়গায় বসিয়ে দেবো। এখানে 0 কেটে গেল, আমাদের কত থেকে গেলো দেখো, এখানে আমাদের থেকে যাবে এখানে 100। আচ্ছা 100টা আমরা যদি কমন নিয়ে নিই, তাহলে দেখো এটা যদি আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করো, তাহলে এটা তোমরা পেয়ে যাবে 11/10 পাবা। 100 কমন নিয়েছে বলে এখানে 1 থেকে যাবে, তাহলে এখানে 100 আমরা পেয়ে গেলাম। আর এখানে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করো, এখানে কিন্তু 1/10 পাবা। এখানে একটা 0 কেটে দাও, দেখো এখানেও কিন্তু পেয়ে গেলে দেখো 10 টাকা সরল করে। কত পেয়ে গেলাম, 10 টাকা। চক্রবৃদ্ধি সুদ 10 টাকা, সরল সুদ 10 টাকা। কখন, যখন সময়টা 1 বছর। তাহলে 1 বছরের ক্ষেত্রে আমরা কি জানলাম, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান জেনে নিলাম। এখানে আমাদের কি বলেছিল, আমাদের 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ বলেছে x টাকা আর সরল সুদ বলেছে y টাকা, তাহলে x সমান y হয়ে যাবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো x সমান y কত নম্বর অপশানে আছে, সেটা আছে সি নম্বর, অ্যান্সার আমাদের সি। এবার 3 প্রশ্নটা এখানে বলছে কোন শর্তে ax² + bx + c = 0। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণটা কোন শর্তে, এই দ্বিঘাত সমীকরণে একটি বীজ শূন্য হবে, তাই না। একটি বীজ শূন্য কখন হবে, দেখো তোমাদের বলে রাখি যে সিটা যদি শূন্য হয় তখনই একটি বীজ শূন্য হবে। কি করে, দেখো সি এর জায়গায় শূন্য বসাও, তাহলে ax² + bx, তাহলে সিটা শূন্য, তা সি থাকলো না, = 0 হয়ে গেল, তাই না। এবার লক্ষ্য করে এখান থেকে যে এক্স কমন নিয়ে নাও, তাহলে এক্স কমন যাবে, তারপরে পেয়ে যাবো ax + b = 0। তাহলে দেখো আমরা আগে ফ্যাক্টরটা হয়ে গেছে x × x + b। তাহলে এখান থেকে হয় অথবা দিয়ে আমরা কি বলতে পারবো, হয় x = 0 অথবা যেভাবে আমরা সমাধান করি, তাই না, হয় অথবা দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করার পর আমরা এখান থেকে x এর মান পেয়ে যাবো। দ্বিঘাত সমীকরণ আছে, x এর দুটো মান পাবো, হয় দিয়ে x = 0 আর অথবা দিয়ে এটা = 0, ax + b = 0। তোমাদের জানতে হবে দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে এই দুটি রাশির মধ্যে যে কোনো একজন তো শূন্য আছে, হয় এক্সটা 0 হবে, না হলে এই রাশিটা 0 হয়ে যাবে আমাদের। তাহলে এখান থেকে x এর মান 0 পেয়ে গেছি, এখান থেকে যদি x এর মান বের করো, তাহলে x এর মানটা পাবা -b/a।
তাহলে অ্যাক্টিভই শূন্য হবে দেখো কখন, যখন সিটা 0 হবে। তাহলে সিটা 0, এটাই আমাদের অ্যান্সার। দেখো কত নম্বর অপশানে আছে এটা, এটা আমাদের আছে সি নাম্বার অপশানে। তাহলে অ্যান্সার আমরা সি নাম্বার পেয়ে গেলাম। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের এখানে বলেছে √45 এর করণীয় নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে। দেখো এখানে আমাদের যেটা বলেছে √45 এর করণীয় নিরসক উৎপাদক বলে দিয়েছে। তাহলে আমরা প্রথমে এর করণীয় নিরসক উৎপাদকটা বের করার চেষ্টা করবো। দেখো তার আগে আমরা এটাকে সলভ করে নেবো, এটা ভাঙবে আমাদের। এটাকে 45টাকে লসাগু করে নেবা, 45কে লসাগু করলে তোমরা পাবা 3 × 3 × 5, এটা পাবা, কারণ 3 3 9, 9 5 45, ঠিক আছে। তাহলে 45কে ভেঙে তোমরা এটা পাবা। এখান থেকে দেখো 3 তোমরা বের করতে পারবো, আর 5 থেকে গেল করণীয় মধ্যে। এখন আমরা বলবো এত এর করণীয় নিরসক উৎপাদক। দেখো তো এর করণীয় নিরসক উৎপাদক, করণীয় নিরসক উৎপাদক কত পাবো। দেখো তোমাদের বলে রাখি এখানে √5 পাবা, এই যে এই সংখ্যাটা, তাই না, এই এর করণীয় নিরসক উৎপাদক কত পেয়ে যাবা, √5। কারণ কেন বলো, তোমাদের আমি এখানে দেখাই যে 3√5 আছে, এর সঙ্গে যদি √5 গুণ করো তাহলে কত হবে। দেখো 3 থেকে গেল ইন্টু, আর √5 গুণ করলে কত হয়, 5 হয়। আমরা জানি এটা যে একই সংখ্যার করণের গুণটা আমাদের করণীটা উঠে যাবে, শুধু একটা সংখ্যা পেয়ে যাবো। তোমাদের আবার আমি একটু দেখাবো, এই জায়গায় দেখাচ্ছি। দেখো এই যে √5 গুণিত √5, এর গুণটা 5 আমরা কী করে বললাম, করণীর গুণটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে দেখো করণী দিয়ে দিলাম আর 5 গুণ করে নিলাম। করণীর গুণ এভাবে হয়, করণীর চিহ্ন মানে √ওভার চিহ্ন। √ওভারটাকে করণী বলা হয়, দ্বিঘাত করণী বলে তোমাদের একটা চ্যাপ্টার আছে, আমি তোমাদের আগে বলে দিচ্ছি, ঠিক আছে, তোমরা জানো, তোমরা করে নিয়েছো। তো এই যে দ্বিঘাত করণী, এটা যেটা আমরা করণী দিলাম, ঠিক আছে, যেটা √ওভার বলা হয়। এভাবে করণী গুণটা হবে, করণী রেখে দিলাম √ওভারটা, আর 5 × 5। এবার তোমরা জানো বর্গমূল নিয়ম, দুটো 5 থাকলে পরে একটা 5 বের হয়, আর √5 গুণ করে কত 5, এই জন্য আমরা এখানে দিয়েছি 3 × √5 এর 5 হয়ে গেছে। তা দেখো করণী কি থাকলো আমাদের, করণী কিন্তু থাকলো না। তাহলে যদি বলি এত এর করণীয় নিরসক উৎপাদক, নিরসক বলতে করণী সরে যাবে, কত দিয়ে গুণ করলো আমাদের, এত দিয়ে গুণ করলে, তার জন্য আমরা এর করণীয় নিরসক উৎপাদকটা বলবো √5, কারণ √5 দিয়ে গুণ করে কিন্তু করণী থাকছে না, ঠিক আছে। এইভাবে তোমাদের বুঝতে হবে যে কোনো করণীয় নিরসক উৎপাদক কত হবে। এমন করণীয় নিরসক উৎপাদক নিতে হবে যে এদের গুণফলটা একটা মূলদ সংখ্যা পাবো, যে এদের গুণফলটা কি পেয়েছি আমরা 15, এটা একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে পেয়ে গেলাম এদের করণীয় নিরসক উৎপাদক এটা। এবার আমাদের প্রশ্নে বলে দিয়েছি এর করণীয় নিরসক উৎপাদক আবার √x। তাহলে আমরা দেখো √x সমান বলতে পারবো √5, কারণ প্রশ্নে বলেছে কিন্তু যে এত এর করণীয় নিরসক উৎপাদক √x, এর মানে এর, আর এখানে আমরা এটা পেলাম আবার, তাহলে দুটো কি সমান হয়ে গেল। তাহলে এখান থেকে x এর মান পেয়ে যাবো, √ওভার আমরা যদি উঠিয়ে দিই তাহলে x এর মান কত পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। তাহলে x এর মান কিন্তু 5, এটাই অ্যান্সার। দেখো 5 আমাদের কত নম্বর অপশানে আছে, আমাদের বি নম্বরে অপশানে আছে, অ্যান্সার পেয়ে গেলাম বি। এবার 5 প্রশ্নটা দেখো কি বলছে, এখানে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস, পি পরিধির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু কোণ POA = 120 ডিগ্রি হলে কোণ PBO এর মান কত হবে। আচ্ছা ছবি এঁকে প্রশ্নটা ভালো করে বুঝবো। তার প্রথমে আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত আঁকবো আর AB একটি ব্যাস আমরা এখানে নিয়ে নেব, একটি বৃত্ত নিয়ে নিলাম। এবার ব্যাস বলেছে, আবার একটা ব্যাস তৈরি করে নিব, AB ব্যাস বলেছে, আর বৃত্তটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত, এই বিন্দুটা আমরা ও নিলাম। এবার বৃত্তের পরিধির উপর একটা পি বিন্দু বলেছে, পি বিন্দু নিলাম, ঠিক আছে। এখানে আমাদের বলেছে POA 120 ডিগ্রি বলেছে, তাহলে POA, তাহলে আমাদের এটা যোগ করতে হচ্ছে, POA এই কোণটা আমাদের কত দেওয়া আছে 120 ডিগ্রি। কার মান কত বলেছে, PBO, তাহলে আমাদের PB যুক্ত করতে হবে, PBটা আমরা যোগ করে দিচ্ছি। এই যে দেখো PBO এই কোণটা আমাদের বের করতে বলেছে, এই কোণ দেওয়া আছে, এই কোণটা কত হবে প্রশ্ন এইভাবে বলেছে। তো চলো দেখো এই কোণ থেকে আমরা এই কোণ বের করার চেষ্টা করবো। প্রথমে আমরা দেখো কী করবো, একটা অঙ্কন করবো, এখানে AP যুক্ত করে নিচ্ছি, দেখো APটা যোগ করবো, ঠিক আছে। আমরা অঙ্কন করলাম, AP যুক্ত করে দিলাম। এখন যে আমাদের কোণটা হয়ে গেল APB, তাই না, এই কোণটা আমাদের কত হবে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। কারণ তোমাদের এখানে জানতে হবে এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণটা তৈরি হয় ABB, সেই বৃত্তস্থ কোণটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ, আর এই অর্ধবৃত্তস্থ কোণের মান হয় 90 ডিগ্রি, ঠিক আছে। আমরা এখানে বলবো
অতএব দিয়ে কোণ APB এটা হবে 90°। কেন? যেহেতু তোমরা বলে দিবা যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা আমাদের উপপাদ্য আছে, ক্লাস 10 এর উপপাদ্য, তোমরা পাবা, তোমরা দেখেছো। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণ তৈরি হয় সেই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আর সেটা সবসময় 90° পাবো। ওকে, তাহলে আমরা APB কোণটা 90° পেয়ে গেলাম। আচ্ছা, এখন দেখো আমরা এই কোণ জানা হয়েছে, তাহলে আমরা এই কোণটা আর এই কোণটা বের করার চেষ্টা করব। এই দুটো কোণ কিন্তু আমরা পেয়ে যাব। কি করে? এই দুটো ভাগ কিন্তু আমাদের সমান আছে, OA আর OP একই বৃত্তের ব্যাসার্ধ। এখানে আমরা কি বলতে পারবো? OA সমান সমান OP। কেন এরা সমান? এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য এরা সমান। এখন দেখো একটা ত্রিভুজের দুটি বাহু সমান হলে আমরা কি বলতে পারবো? তাদের যে বিপরীত কোণগুলো আছে, এই কোণটা এই কোণের সমান হবে। তাহলে আমরা অতএব কোণ OAP সমান সমান আর OPA কোণ OPA এরা সমান হবে। এদেরকে আমরা x ধরে নিলাম, x ডিগ্রি ধরি, ঠিক আছে? আচ্ছা, এরা কিন্তু x হয়ে গেল, এর মান x আর এর মান x। এখন আমরা এই ত্রিভুজের তিনটি কোণের যোগফল আমরা দেখাবো। ত্রিভুজের তিনটি কোণের যোগফল আমরা জানি 180°, x ডিগ্রি, আর এটা গেল আমাদের 120°। এই তিনটি কোণের যোগফল কত? 180°। এখান থেকে আমরা x ডিগ্রি পেয়ে যাবো, বা দেখো এটা হবে আমাদের 2x ডিগ্রি, আর 180 থেকে 120 বিয়োগ করলে তোমরা পেয়ে যাবে 60°। এটা কাটাকাটি করো, এটা পেয়ে গেলাম 30°। তাহলে x ডিগ্রির মান কত? 30°। তাহলে দেখো আমরা এই কোণটা আমাদের দরকার, এই কোণটা আমরা পেয়ে গেলাম কত? এটা পেয়ে গেলাম 30°, ঠিক আছে? মানে এই কোণটা পেয়ে গেলাম আমরা OPA। আমি একবার যদি লিখে দিই এখানে, কোণ OPA, এই কোণটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা কোন কোণটা পেয়ে যাবো? এই যে এদিককার কোণটা, এই যে দেখো পুরোটা তো 90°, তাই না? APB 90°, তাহলে আমরা OPB পাবো। 90° থেকে 30° বাদ দিয়ে দাও, তাহলে আমরা পাবো OPB। 90° থেকে 30° বাদ দিয়ে দিলাম, কোথায় যাবে আমাদের? 60°। তাহলে এই দিকার কোণটা পেয়ে গেলাম আমরা 60°। এখন আমাদের কিন্তু এই কোণটা চেয়েছে, তাহলে তোমাদের এখন জানতে হবে, দেখো OB সমান সমান OP একই বৃত্তের ব্যাসার্ধ, দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হবে। তাহলে আমরা এই কোণটাকে 60° করতে পারবো, এটা আমাদের চেয়েছে। আমি একটু বলে দিই তোমাদের এখানে কারণটা। যেহেতু OB সমান সমান OP, ঠিক আছে, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এরা দুজন সমান হলে এই দুটো কোণও সমান। তাহলে আমরা বলবো OPB সমান সমান OBP, ঠিক আছে? কত ডিগ্রি পেয়ে গেলাম? 60° পেয়ে গেলাম। আমাদের OBP যে ছিল, তাই না? OBP এর কোণটাকে আমাদের এখানে PBO বলেছে, কোনো অসুবিধা নাই। এই কোণটাই আমাদের দেখো OBP যে কোণটা, PBO সেই কোণটাই। ওকে, দেখো তাহলে PBO 60°। আমাদের অপশান মিলল কত নম্বর? A নম্বর অপশান। তাহলে অ্যান্সার আমরা এই নম্বর বলে দেবো। 6 প্রশ্নটা দেখো আমাদের কি বলছে। পাশের চিত্রের ছবি কিন্তু আমাদের দেওয়া আছে চিত্রটা। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, ও বৃত্তের কেন্দ্র এবিটা ব্যাস বলেছে, আর বলেছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলে দিয়েছে। আর কোণ দেখো এডিসি কোণটা 120° বলেছে, আর কোণ বিএসি এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে, এটা কত ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা এসিবি এই কোণের মানটা আমরা বের করতে পারবো। কোণ দেখতে বলবো, কোণ এসিবি কত হবে? 90°। একটু আগেই বললাম তোমাদের অর্ধবৃত্তস্থ কোণ, এটা এসিবি ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণটা তৈরি হয় এই কোণটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। এর মান কত হবে? 90°। আচ্ছা, বলে দিই যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ মানে 90°, ঠিক আছে? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তার জন্য আমরা এসিবি কোণটা কত পেয়ে গেলাম? 90° পেয়ে গেলাম। এবার তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, এখানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। এই কোণটা আর এই কোণটা, ডি কোণ আর বি কোণের যোগফল 180° হবে, ঠিক আছে? এটাকে আমাদের উপপাদ্য আছে, ঠিক আছে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, মানে এদের যোগফল হবে 180°। আমরা লিখবো
যেহেতু লিখি আমরা, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। ঠিক আছে, পরস্পর সম্পূরক। তার জন্য আমরা বলবো এখানে কোণ ডি কোণটা যোগ কোণ বি কোণটা, এদের যোগফলটা কত হবে? 180 ডিগ্রি। তাহলে এখানে ডি কোণের মান দেওয়া আছে 120 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা কোণ বি কোণটা পাবো। তো বি কোণটা দেখো তো কত পাবো, এটা বিয়োগ করলে তোমরা পেয়ে যাবো 60 ডিগ্রি। বি কোণটা দেখো, এই কোণটা আমরা পেয়ে গেলাম, পেয়ে গেলাম, এটা 60 ডিগ্রি পেয়ে গেলাম। আমাদের দেখো বিএসি মানে এই কোণটা পেতে বলেছে। এবার এই যে আমাদের ত্রিভুজটা আছে বিএসি ত্রিভুজটা বা এসিবি ত্রিভুজ এটা বলতে পারো, তাহলে এই ত্রিভুজের দুটো কোণ জানা থাকলে একটা কোণ পেয়ে যাবো। আমরা লিখবো ত্রিভুজ এসিবি বলতে, এখানে ত্রিভুজ এসিবি এর কোন কোণটা বের করতে চাইছো? বিএসিটা আমরা বের করবো। তাহলে তোমাদের কি করতে হবে? 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ জানা আছে তাদের যোগফলটা বাদ দেবো, 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। সেটা সরল করলে আমাদের অ্যান্সার 180 ডিগ্রি মাইনাস এদের যোগফল কত হবে? এটা হবে আমাদের 150 ডিগ্রি। এটা যদি বিয়োগ করো তাহলে এখানে 180 ডিগ্রি থেকে 150 ডিগ্রি যদি বাদ যায় তাহলে তোমার 30 ডিগ্রি পেয়ে যাবো। 30 ডিগ্রি অ্যান্সার এই যোগফলটা 30 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে দেখো 30 ডিগ্রি কত নম্বর অপশানে আছে? আমাদের সি নম্বরে আছে। অ্যান্সার পেয়ে গেলাম আমরা সি নম্বর। এবার দেখো 2 এর প্রশ্নগুলো করাবো। তো 2 এর প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্ন আছে, তো তোমরা প্রতিটি প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর করে পাবা। আচ্ছা চলো 2 এর আগের প্রশ্নটা আমরা দেখে নেব কী বলছি। আচ্ছা অঙ্কটা শুরু করে যেটা বলবো যে সরস্বতী পুজো আমাদের হয়ে গেছে কালকে, আজকে মঙ্গলবার, তাই না? এই মঙ্গলবারে ভিডিওটা বানাচ্ছি, তোমার সম্ভবত বুধবার, কালকে ভিডিওটা তোমরা পেয়ে যাবা। এটা আমরা বানাচ্ছি মঙ্গলবারে। পুজো তো আমরা রবিবার সোমবার পুজো হয়ে গেছে, তো আনন্দ একটু রয়ে গেছে, তার জন্য ডিজে আওয়াজ চলছে। পাশে দেখবা তোমরা ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ পাবা, ডিজে গানের আওয়াজ পাবা। যাই হোক কোনো ব্যাপার নাই, বাচ্চাদের আনন্দ আছে, ওরা ডিজে বাজাচ্ছে, কোনো অসুবিধা নাই। আমরা একটু গান শুনবো আর অঙ্ক করবো। গান শুনতে শুনতে অঙ্ক করা যায়, কোনো সমস্যা দাঁড়াবে না। তো চলো 2 এর 1 এর প্রশ্নটা আমরা পড়বো। 2 এর 1 এর প্রশ্নটা এখানে বলেছে 10% হার সুদে কত বছরে আসল ও সুদের অনুপাত 3:2 হবে। আসল আর সুদ এখানে দেওয়া আছে অনুপাতটা, ঠিক আছে? কত দেখো, এই যে দেখো 3:2 আসল আর সুদ। তাহলে আমরা অনুপাত থেকে ধরে নিতে পারবো আসলটা, তাহলে আমরা লিখবো ধরি। আসলটা দেখো আমরা ধরবো 3x, এটা হচ্ছে আসল, এটা সুদ। আসলটা 3x আর সুদটাকে আমরা 2x ধরে নেব। আসল আর সুদ আমাদের দেওয়া আছে। এবার আমরা দেখো সময়টা আমরা টি ধরে নিব সময়টাকে। তাহলে আমাদের সুদের যে সূত্রটা আই সমান সমান PTR/100, ঠিক আছে? এটা তোমাদের বললাম এর আগে অঙ্ক হয়েছে আমাদের, ঠিক আছে? এই ক্লাসে হয়েছে অঙ্কটা। আই হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার বাই 100। আচ্ছা তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। টিটার সময়টা আমাদের বেরিয়ে আসবে। আই দেখো সুদ 2x, পি আসল 3x, আর সময়টা কিন্তু বের হবে। আর সুদের হার এখানে কিন্তু বলে দিয়েছে 10%, তাহলে আর এই জায়গায় আমরা 10 বসালাম, পার্সেন্টেজ বলে নিচে 100। x কেটে দাও, এখানে একটা শূন্য কেটে দাও, আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এখান থেকে টি এর মানটা কত পাবা? টি সমান সমান পেয়ে যাবা, এটিকে পেয়ে যাবা দেখো তো 20, আর এখানে টি এর সঙ্গে 3 ছিল, 3টা নিচে চলে গেল, ভাগ করে দাও, 3 × 18, 2 নামবে, তাহলে আমরা বলে দেবো 56, 2টা উপরে চলে যাবে, 3টা নিচে চলে আসবে। তাহলে দেখো তো আমাদের যেটা সময় বের করতে বলেছিল, তা আমরা সময়টা লিখে দেবো নির্ণীয় সময় কত বছর? 6.2/3 বছর। এটা আমাদের অ্যান্সার, সময়টা বের করতে হবে। দেখো 2 এর প্রশ্নটা আমাদের যেটা দেওয়া আছে, আমাদের মানের ঊর্ধ্বক্রম সহায়তা বলেছে। মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় আকারে সহায়তা হবে, ঠিক আছে? ঊর্ধ্বক্রম তোমাদের জানতে হবে, ছোট থেকে বড়। আরেকটা ভাষা আছে আমাদের অধক্রম, অধক্রম হচ্ছে বড় থেকে ছোট। আর যেটা বললাম ঊর্ধ্বক্রম ছোট থেকে বড়, ছোট থেকে বড় আকারে এদেরকে সহায়তা হবে। 4√3 আছে, 5√2 আছে, আর এদিকে আছে
ট্যান রুট 14 আছে আমাদের, ঠিক আছে। তো দেখো ছোট থেকে বড় আমরা কী করে সাজাবো, প্রথমটাকে আমরা নিয়ে নেবো, প্রত্যেকটাকে বর্গ করে নাও। তাহলে যে 4√3 আছে একে আমরা স্কোয়ার করে নাও। তো এটা দেখো 4 স্কোয়ার 16 হবে, আর √3 স্কোয়ার তোমরা 3 পেয়ে যাবা। স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, 3 থেকে যাবে, তো এটা কোথায় যাবে 16 থেকে 48। তারপর এটাকে বর্গ করে নাও, 5√2। 5 বর্গ তো 25, আর রুট স্কোয়ার মানে 2 হয়ে যাবে, 25 দিয়ে 50। পরেরটাকে আমরা বর্গ করে নেব, 10 বর্গ 100, আর এদিকে 14, এটা হবে আমাদের 1400। এখন তো আমরা বলতে পারবো কে ছোট কে বড়। ছোট হচ্ছে আমাদের 48, তারপরে এটা, তারপরে এটা, এটা কিন্তু সাজানোই ছিল, তো শুধু লিখে দিই। এটা হচ্ছে আমাদের ছোট এইভাবে দেবো দেখো। তারপরে হচ্ছে এটা পরেরটা 5√2, এই যে লেস দেন চিহ্ন, যেটা ক্ষুদ্রতম চিহ্ন বলা হয়, এটা ওকে বলা হয় ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। আর শেষে এটা 10√14। বাস এভাবে আমাদের দেখাতে বলেছিল, ছোট থেকে বড় আমরা দেখি। 2-3 প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে একটি জে এর দূরত্ব 4 সেমি হলে জে এর দৈর্ঘ্য কত হবে। আচ্ছা দেখো, আমাদের প্রশ্নটা ছবি এঁকে আমি ভালো করে বুঝাচ্ছি। আমাদের প্রথমে একটা বৃত্ত আছে, আমি একটা বৃত্ত তৈরি করে নিলাম। আমাদের এখানে দেখো এমন একটা জে আছে, এই যে আমাদের এখানে আমাদের কেন্দ্রবিন্দু নিয়ে নিলাম, আর জেটা নিয়ে নিলাম, দেখো এবি নিয়ে নিলাম, এবি একটা জে নিয়ে নিলাম, ঠিক আছে। আমাদের কি বলেছে, এই জের উপর কেন্দ্র থেকে যে দূরত্ব বলেছে আমাদের, ঠিক আছে, এই যে লম্ব দূরত্ব বলা হয়, এই যে দূরত্ব, এটাকে আমরা পি নাম দিলাম, ওপিটা। তাহলে ব্যাসার্ধ আমাদের এখানে দেখো ওয়ে ব্যাসার্ধ বলে দিয়েছে এখানে কত, ব্যাসার্ধ আমাদের বলেছে 10 সেমি, ওয়েটা 10 সেমি ব্যাসার্ধ। আর কেন্দ্র থেকে জের উপর যে লম্ব দূরত্ব, এই দূরত্ব বলে দিয়েছে 4 সেমি, এটা আমাদের 4। জেটি দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে, এই যে জেটি এবি দৈর্ঘ্য, এখান থেকে প্রশ্নে এবি কত সেটা আমাদের বের করতে হবে। এবি হচ্ছে আমাদের জে, এখানে তাহলে এবি পেয়ে যাবো। তার আগে এপি পাবো, দেখো এটা কিন্তু সমকোণ ত্রিভুজ হবে, এটা লম্ব হবে সবসময়, তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে আমাদের, এটা সবসময় যে দূরত্বটা বলে যে এটা ক্ষুদ্রতম দূরত্ব হয়, লম্ব দূরত্ব যেটা। এটা সমকোণ ত্রিভুজ ধর্ম থেকে এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, তাহলে এই মানটা আমরা পেয়ে যাবো। সমকোণ ত্রিভুজে দুটি বাহু জানা থাকলে আমরা তৃতীয় বাহুটাও বের করতে পারি। সূত্র আছে আমাদের অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার, সূত্র ধরে আমরা বের করে নেবো। আর এটা পেয়ে গেলেই আমরা কিন্তু এবি পেয়ে যাবো। চলো তাহলে আমরা প্রথমে এবি বের করে নিচ্ছি। তাহলে এখানে দেখো সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ এওপি থেকে, এই সমকোণ ত্রিভুজ থেকে আমরা দেখো তো অতিভুজ হচ্ছে ওএ, অতিভুজ স্কোয়ার ওএ স্কোয়ার এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। এখানে মান বসালে ও এর মান কত 10 স্কোয়ার, এপিটা বের হবে, আর ওপি হচ্ছে 4 স্কোয়ার। তো এখান থেকে দেখো তো এপি স্কোয়ার কত হবে, 10 স্কোয়ার 100, আর 4 স্কোয়ার 16, এটা এদিকে চলে আসবে -16 যাবে। তাহলে এপি স্কোয়ারটা কত পাবো, এখান থেকে 100 থেকে 16 বাদ দেবো, এটা হবে আমাদের 4 আর 9, এটা হবে 8, কত পেয়ে গেলাম 84 পেয়ে গেলাম। তাহলে এপি কত পেয়ে যাবো, তাহলে এপি পেয়ে যাবো আমরা √84 পেয়ে যাবো। আচ্ছা এটাকে যদি আমরা ভেঙে দিই, লসাগু করো, 2 4 8, 2 দিয়ে 4 1, আর 2 দিয়ে যাবে না, আমরা 3 দিয়ে করি এখানে, 3 7 21। তাহলে আমরা কী পেলাম, 84কে ভেঙে 2 2 3 7, এখান থেকে শুধু আমরা 2টা বের করতে পারছি, 3 7 থেকে গেলাম, 3 7 21 থেকে পেলাম। তাহলে এপি কত পেয়ে গেলাম 2 √21, এটা হচ্ছে এপি। তাহলে এপি পেয়ে গেলে আমরা কী পেয়ে যাবো, এবি পেয়ে যাবো। দেখো এবিটা কত হবে, প্রথমে জানতে হবে এবিটা হচ্ছে এপি এর ডবল, তাই না, এপি এর ডবল হবে এবিটা। কেন আমাদের এটা কারণটা জানতে হবে, এটা উপপাদ্য আছে যে ব্যাস নয় এরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, একদম উপপাদ্যটা এটা আমি লিখে দেবো। দেখো কারণটা, যেহেতু লিখছি, যেহেতু ব্যাস নয় এরূপ কোনো
যে উপর, দেখো ব্যাস নয়, এরূপ কোনো যে এবিটা আছে এখানে, এবিটা ব্যাস নয়, এরূপ কোনো যে এর উপর কেন্দ্রগামী যে লম্ব সরলরেখাটা ওপিটা, যে এর উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করবে, ওপিটা এবিকে সমদ্বিখণ্ডিত করবে, এবি সমান সমান পিবি পেয়ে গেল। কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করবে, বাস, ঠিক আছে। সমদ্বিখণ্ডিত করে বলতে এবি সমান সমান পিবি, তাহলে এপিটা কি হবে, এপিটা আমাদের এপিটা হয়ে যাবে কার, এবির অর্ধেক, তাহলে এবিটা হবে এপি এর ডবল, ঠিক আছে, এই জন্য আমরা করতে পারলাম, এবিটা হয়ে যাবে এপি এর ডবল। তাহলে এখানে এপির মানটা পেয়ে গেছি, এপির জায়গায় এপির মান বসিয়ে দেবো 2√21, তাহলে এবির মান কত পেয়ে গেলাম 4√21, ঠিক না। এত সেমি, আমাদের সেমি দিয়েছিলাম মানগুলো, আমি এখানে লিখে দেবো সেমি। তাহলে অতএব যেটি দৈর্ঘ্য বের করতে বলেছিল, অতএব লিখে দেবো যেটির দৈর্ঘ্য কত পেলাম আমরা 4√21 সেমি, এটাই আমাদের আনসার। চারের প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর তিনটি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত। বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, দেখো ছবিটা আঁকছি আমি, এই যে আমাদের একটা বৃত্ত, আচ্ছা বৃত্তস্থ চতুর্ভুজ আমরা এঁকে ফেলবো, এই যে আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ নাম দিয়ে দেবো এ বি সি টি, কেন্দ্র এখানে আছে আমাদের, কেন্দ্রের নাম ও দিয়ে দিলাম। আমাদের যে বলেছে পরপর তিনটি কোণের অনুপাত বলেছে, দেখো 1:2:3, পরপর তিনটি কোণ বলতে ধরো এই কোণ আর এই কোণ, তাহলে অনুপাত থেকে দেখো 1 থেকে আমরা ধরে নেব, দেখো এই কোণটাকে আমরা এক্স ডিগ্রি, 2 থেকে ধরে নেবো এটাকে আমরা 2x ডিগ্রি, আর 3 থেকে ধরে নেবো এই কোণটা আমরা 3x। তাহলে এখানে আমরা কি বলবো, ধরি এ কোণটা কত x ডিগ্রি, বি কোণটা 2x ডিগ্রি, আর কোণ সি কোণটা এটা 3x ডিগ্রি। পরপর তিনটি কোণ অনুপাত দেওয়া আছে বলে অনুপাত থেকে এই কোণগুলো আমরা ধরে নিলাম। আচ্ছা, এখন আমাদের জানতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির যোগফল হয় 180 ডিগ্রি। আমরা লিখব যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, ঠিক আছে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এদের যোগফলটা কত হবে 180 ডিগ্রি। অর্থাৎ কোণ এ যোগ কোণ সি এর যোগফলটা আমরা দেখাবো 180 ডিগ্রি। সম্পূরক মানে দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে এ কোণটা হচ্ছে আমাদের x ডিগ্রি, আর সি কোণটা হচ্ছে আমাদের 3x ডিগ্রি, এটা পেয়ে গেলাম কত 180 ডিগ্রি, তাই না। তাহলে আমাদের 180 ডিগ্রি, এখানে যোগ করে এটা 4x ডিগ্রি, 4 দিয়ে কাটাকাটি করে এটা 45 ডিগ্রি পেয়ে গেলাম। এক্স এর মান আমরা কত পেয়ে গেলাম 45 ডিগ্রি। এবার দেখো তো আমাদের কোন কোণের মান পেতে বলেছে, প্রথম আর তৃতীয়, প্রথমটা আর তৃতীয়টা পেতে বলেছে। আমাদের প্রথম কোণ কত হবে, প্রথম কোণটা এই যে x ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি, এবং তৃতীয় কোণটা কত আছে 3x ডিগ্রি, 3 ইন্টু 45 ডিগ্রি, এর মানটা পেয়ে যাবো 135 ডিগ্রি। আমার অ্যান্সার হয়ে গেল প্রথম কোণ, তৃতীয় কোণ বের করতে বলেছিল, আমরা বের করে নিয়েছি। দেখো 2-5 প্রশ্নটা আমাদের এখানে বলছে একটি ঘনকের আয়তন x, সমগ্র তলের ক্ষেত্রফল y এবং কর্ণ z হলে y/z এর মান কত হবে। y/z এর মানটা বের করতে বলেছে। দেখো এখানে ঘনক আছে, ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা a ধরে নিচ্ছি, তখন আমরা সবগুলো বের করতে পারবো। লিখবো আমরা ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য
বলতে যদি উদাহরণ বলি লুডোর ছকাটা, এটা হচ্ছে ঘনকের উদাহরণ। তো তার একটি ধারের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম কত, আমরা একক ধরে নিলাম, তাই না, একক। তাহলে এখান থেকে আমরা ঘনকের সবগুলো সূত্র পেয়ে যাবো। ঘনকের যদি বলি আয়তন, আয়তন সমান সমান এক্স বলে দিলাম, সেটা হচ্ছে আমাদের এ কিউব, ধারের কিউব, তাই না, এ কিউবটাই হচ্ছে আমাদের আয়তন, এত ঘন ঘন একক। এবার ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এখানে বলেছে আমাদের কত, ওয়াই বলেছে, ওয়াই সমান সমান। আর সমগ্রতলের ক্ষেত্রফল তোমাদের জানতে হবে 6a স্কোয়ার, 6 ইন্টু ধারের স্কোয়ার, এটা হচ্ছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র, এত বর্গ একক। আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য যেটা আমাদের জানতে হবে, সেটা বলে দিচ্ছি এখানে জেড সমান সমান কত হবে, কর্ণের দৈর্ঘ্য সূত্র ঘনকের, এটা হচ্ছে √3a, এত একক। ঠিক আছে, প্রত্যেকের মান আমরা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে দেখো এখানে y/z এর মানটা পেতে বলছে, y/z এটা সমান কত হবে, y এর মানটা কত, 6a স্কোয়ার, আর z এর মানটা হচ্ছে √3a, এটা যদি সরল করে নাও এটা a পেয়ে গেলাম। এবার আমরা দেখো কি করছি, 6a আমরা হর কম্বিনেশন যদি করি √3 ইন্টু √3, এখানেও আমরা কি দিয়ে গুণ করবো, √3 দিয়ে গুণ করবো, হর কম্বিনেশন, করণীতে হরে যেটা করণীয় আছে সেটা দিয়ে উপর নিচে গুণ করে দাও। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে আমরা কত পেয়ে যাবো, 6√3। এবার দেখো এর মানটা আমরা বসাবো, এর মানটা কত বসাবো, এখান থেকে তোমরা দেখাচ্ছি, দেখো এক্স সমান সমান কত আছে, a কিউব আছে, তাহলে এখান থেকে এর মানে কত পাবো, a সমান সমান পেয়ে যাবো, যে পাওয়ারটা যদি এদিকে নিয়ে আসি তাহলে এক্স এর মাথায় 1/3 হয়ে যায়, ঠিক আছে, এভাবে এর মানটা বের করতে পারবো। তাহলে কিউ যে আছে পাওয়ারটাকে যদি তোমরা ডান দিকে নিয়ে আসো এদিকে, তাহলে এটা পাওয়ারটা উল্টে যাবে, 1/3 হবে, এটা মনে রাখতে হবে, সূচকের নিয়ম আছে। আচ্ছা, তাহলে এর জায়গায় কত বসাবো, এক্স পাওয়ার 1/3, আর নিচে এখানে দেখো √3 গুণ করে তো 3 হয়ে যায়, 3 দিয়ে 6, দেখো তার অ্যান্সারটা হবে আমাদের 2√3x⁴ 1/3, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এবার 3-এর প্রশ্নগুলো চলে আসলাম, 3-এর প্রশ্নগুলো আমাদের বড় প্রশ্ন আছে, তা চলো আমরা দেখে নেব বড় প্রশ্নগুলো কি আছে। 3-এরটা প্রশ্নটা আছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 11,664 টাকা হবে তা নির্ণয় করা। এখানে সুদের হারটা বের করতে বলেছে, আমরা প্রথমে সুদের হারটাকে ধরে নিচ্ছি, তাহলে আমরা লিখব ধরি সুদের হারটাকে আমরা কত ধরবো, আমরা ধরে নেবো 8%, এটা হচ্ছে আমাদের সুদের হার। এখানে দেখো সমূল চক্রবৃদ্ধি যেটা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করব, ঠিক আছে। দেখো সমূল চক্রবৃদ্ধি কি করে পাবো, সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে। সমূল চক্রবৃদ্ধি পাওয়ার যে সূত্রটা তোমাদের জানতে হবে, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। p হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, n হচ্ছে সময়। চলো মানগুলো আমরা বসাবো। p আসলটা দেখো আমাদের যেটা হচ্ছে 10,000 টাকা, এটা হচ্ছে আসল 10,000 টাকা, ঠিক আছে, 1 + r, আর এর মান কত আছে, এখানে আছে আরটা হচ্ছে আমাদের, এখানে আরটাই তো বের হবে সুদের হার, তাহলে আর এর জায়গায় আরটাই থাকবে। এনটা দেখো কত বছর, সময়, এখানে হচ্ছে আমাদের সময়, সেটা হচ্ছে 2 বছর। তো এটা হয়ে গেল কত, এটা আমাদের সমূল চক্রবৃদ্ধি, আবার সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, তার অতএব 10,000 1 + r/100 হোল টু দি পাওয়ার 2, তাই না, তার হোল স্কয়ার আছে। এই যে সমূল চক্রবৃদ্ধিটাই আমাদের বলে দিয়েছে কত, 11,664, 11,664, বাস, এখান থেকে আর এর মানটা আমাদের বের করে নিতে হবে। চলো 1 + r/100 হোল স্কয়ার সমান সমান, তাহলে 11,664 উপরে আর নিচে 10,000, কাটাকাটি করে নিই আমরা। দেখো আমরা যদি কাটাকাটি করি, কত দিয়ে কাটাকাটি করবো, আচ্ছা ধরো আমরা 2 দিয়ে কাটাকাটি করবো, 2 × 5 = 10, 0, 3টা 0, এখানে 2 × 5 = 10, 2 × 8 = 16, 3 × 4 = 2, আবার 2 দিয়ে করবো,
2 দিয়ে 4 2 5 10 দুটো শূন্য। এখানে করি 2 দিয়ে 4 আর 2 9 18 2 একে 2 2 6 12 2 দিয়ে করি, 2 দিয়ে যদি করি আমরা 2 একে 2 2 দিয়ে 4 2 5 10 শূন্য। আর এখানে 2 একে 2 2 4 8, ঠিক আছে, 11 হয়ে গেল, 2 5 10 2 8 শূন্য। আবার 2 দিয়ে করি, চলো 2 6 12 2 দিয়ে 4 2 5 10, এখানে 2 7 14 2 দিয়ে 4 আর এখানে 2 9 18, ঠিক আছে। আমরা পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম আমরা? এখানে যদি লিখি 729 উপরে আর নিচে 625। আচ্ছা, এবার দেখো এটাকে আমরা লিখতে পারবো এভাবে, 729কে তোমরা দেবা 27 বর্গ 729 হয়, আর 625 এটা হবে আমাদের বর্গমূলটা জানতে হবে 25, কারণ 25 বর্গ 625। তো 729 বর্গমূল 27 আর 625 বর্গমূল 25, তার হোল স্কয়ার করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে উভয় দিকে দেখো আমরা কি করব, আমরা পাওয়ারগুলো যদি ভ্যানিশ করি তাহলে 1 প্লাস r বাই 100 সমান সমান কত পেয়ে যাবো? 27/25। দেখো এভাবে আমাদের চলে আসলো মানটা। তো এখান থেকে r এর মানটা সহজে পেয়ে যাবো, r বাই 100 27/25 মাইনাস 1, তাহলে r বাই 100 এটা হয়ে গেল আমাদের 25, এটা 27 মাইনাস 25। তবে এখানে কাটাকাটি করো, 25 একে 25 25 400, এখানে r বাই 4 পাচ্ছ, এদিকে 27 থেকে 25 বাদ দাও, এটা পেয়ে যাবে 2, তাহলে r এর মান পেয়ে গেলাম দেখো 4 দিয়ে 8%। তাহলে সুদের হার আমাদের বের করতে বলেছিল, অতএব সুদের হারটা কত পেয়ে গেলাম আমরা? 8%। এটা আমাদের অ্যান্সার, সুদের হার জানতে চেয়েছিল। 3-এর অথবাটা আমরা করাবো। এখানে বলছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.4% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা নির্ণয় করো। 3 বছর পূর্বে, 3 বছর আগের কথা বলেছে, তো 3 বছর পূর্বে কতজন ছিল ধূমপায়ীর সংখ্যা সেটা আমরা ধরে নিব। আমরা এখানে লিখব ধরি 3 বছর পূর্বে, মানে আগে, 3 বছর পূর্বে আছে, 3 বছর পূর্বে ধূমপায়ী সংখ্যা ছিল, কত? আমরা এটাকে একজন ধরে নিলাম, 3 বছর পূর্বে আগে, তাই না? এই এক্স এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো তো 3 বছর পর বর্তমানে দেওয়া আছে, আমরা 3 বছর পর ধূমপায়ীর সংখ্যা আমরা বের করবো এখান থেকে। তাহলে 3 বছর পর ধূমপায়ীর সংখ্যা হবে 3 বছর পরে। দেখো 3 বছর আগে ছিল এতজন, এখান থেকে 3 বছর পূর্বে থেকে 3 বছর পরে ধূমপায়ীর সংখ্যা কীভাবে, তার সূত্রটা তোমাদের জানতে হবে। দেখো কত, এটা আগে কত ছিল? x যোগ এটা x ইন্টু এটা সমুদ্র চক্রবর্তীর সূত্রটার মতন হবে, p ইন্টু 1 প্লাস হবে, এখানে মাইনাস হবে 1 মাইনাস প্লাস কখন হয়? দেখো আমাদের এখানে হ্রাস বলেছে, তাই না? হ্রাস যখন বলবে তখন মাইনাস দেবে এখানে এত, আর এখানে যেখানে সমুদ্র চক্রবর্তী r% থাকতো, তাহলে এখানে হারটা দেবো আমরা। এখানে দেখো 6 পূর্ণ আছে, যেটা 6 পূর্ণ 1/4, আর নিচে আমরা 100 দেবো পার্সেন্টেজের জন্য। আর এখানে কী হতো? সমুদ্র চক্রবর্তীর ক্ষেত্রে সময় হতো, এখানেও আমরা সময়টাই দেবো। সময় কত আছে? 3 বছর, তাহলে এখানে 3 বছর হবে, ঠিক আছে। এতজন, এটা হবে আমাদের বর্তমান, যেটা 3 বছর পূর্বে একজন থাকলে পরে 3 বছর পরে বর্তমানে এতজন ধূমপায়ীর সংখ্যা হয়ে যাবে আমাদের, হ্রাস পেয়ে। তো এই মানটা একটু সরল করে নিই আমরা। এখানে যদি সরল করো তাহলে দেখো এটা কত পাবো? 1 মাইনাস এটা 6 4 24 25/4 ইন্টু এখানে 100 করে দিলাম, আর এখানে দেখো এটা আমাদের 4 হয়ে যাবে এতজন। তাহলে এটা যদি আমরা একটু সরল করি তাহলে এখানে পেয়ে যাবে তোমরা, দেখো এক্স ইন্টু এটা 4 4 16 থেকে 1 চলে গেল, তাহলে এখানে দেখতে পাচ্ছ এটা পেয়ে যাবা 15/16। তোমরা যদি ঘনাংশ যোগ বিয়োগটা করো তাহলে 15/16 তার কিউব, ঠিক আছে। আর এটা যদি ভেঙে লিখি তাহলে এটা 3 বার আমরা গুণ লিখতে পারবো, 15/16 ইন্টু 15/16 ইন্টু 15/16, ঠিক আছে। এত জন।
তাহলে এই সংখ্যাটাই কিন্তু বর্তমান ধূমকেতুর সংখ্যা, যে সংখ্যাটা আমাদের কিন্তু বলে দিয়েছে। তাহলে অতএব দিয়ে আমরা দেখো এই সংখ্যাটা 15/16, 15/16, 15/16, এই যে বর্তমান সংখ্যাটা এখানে দেওয়া আছে কত 33,750, এর সঙ্গে আমরা সমান করতে পারবো। এখান থেকে এক্স মানটা পেয়ে গেলে অ্যান্সার হয়ে যাবে আমাদের। আচ্ছা চল, 15, 15, 15, তিনটা 15 যদি গুণ করো তা তোমরা এই সংখ্যাটা পাবা, শূন্যটা বাদ দিয়ে 33 মানে 3,375 পেয়ে যাবা। 3375 এইটা পাবা তোমরা। আর যদি 16, 16, 16, তিনটা 16 যদি গুণ করো এটা পাবা 4096, এই সংখ্যাটা পাবা। ঠিক আছে, তিনটা 16 গুণ করে 4096 পেয়ে যাবা। আর এদিকে তো আমাদের আছে 3350। এখন লক্ষ্য করে এটা কাটাকাটি করতে পারবা, এটা এই যে এটা 1 হয়ে যাবে, এই সংখ্যাটা মিলে গেছে বলে 1 আর শূন্যটা বসে যাবে। এখন বর্গমূলটাও আমাদের সহজভাবে হয়ে যাবে, তাহলে এর সঙ্গে গুণ করলে শূন্যটা বেড়ে যাবে, শুধু এই যে একটা শূন্য আছে 4096 আর এই যে শূন্য বসিয়ে দাও। দেখো আমরা পেয়ে গেছি। তাহলে আমরা অতএব লিখে দেবো যে 3 বছর পূর্বে ধূমকেতুর সংখ্যা ছিল এত। অতএব 3 বছর পূর্বে ধূমপায়ী সংখ্যা ছিল কত, এই যে সংখ্যাটা 4096 এত জন ছিল, এটাই আমাদের অ্যান্সার। এবার 4-এর 1-এর প্রশ্নটা আমাদের সমাধান আছে, এই সমাধানটা আমাদের সমাধান করে এক্স আমাদের বের করতে হবে। আমাদের আছে দেখো x - 3/x+3 মাইনাস x+3/x-3 প্লাস 6×6/7 যেগুলো 0। তো দেখো আমরা প্রথমে এই সংখ্যাটা ভেঙে নিয়ে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, x-3 x+3 আর এখানে x+3 আর x-3, একে যদি ডান দিকে নিয়ে যেতাম মাইনাস হয়ে যাবে 6×6/7। আচ্ছা এখানে আমরা দেখো এদিকে ভগ্নাংশে যোগ করবো x+3 আর x-3, এখানে এটা যদি মিলে যায় তাহলে আমাদের দেখো x-3 তার স্কোয়ার, এই দুটো আমাদের সেম আছে বলে আমরা হোল স্কোয়ার দিলাম, মাইনাস এটা মিলে গেলে x+3 এটা আমরা পেয়ে যাবো x+3 তার হোল স্কোয়ার। আর এদিকে দেখো মাইনাস, এখানে দেখো এটা যদি ভেঙে দাও তাহলে 6 × 7 = 42, 42 আর 6 যোগ করবে 48, এই দুটো গুণ করতে হবে, যোগ করতে হবে, 48/7 হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে এদিকে করি, তার একটা মাইনাস বের করব। আমরা লিখব x+3 তার হোল স্কোয়ার মাইনাস x-3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা a+b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার, এরকম সূত্রটা সাজালাম। এটা আমরা 4ab সূত্র লিখতে পারবো। আর নিচে আমাদের যেটা ছিল ওটা বসিয়ে দেবো। আচ্ছা নিচে তো আমাদের একটা সূত্র পড়ে আছে, দেখো এটা a+b × a - b a² - b² সূত্রটা আমরা ফেলতে পারবো এখানে 48/7 আমরা রেখে দেবো। আচ্ছা এই মাইনাস লিখতে পারো। এখানে দেখো যেটা বললাম যে এটা 4ab সূত্র আছে, একদম বসিয়ে দেবো 4ab আর হচ্ছে s² - 9 আর এটা 48/7। 4 দিয়ে যদি কাটাকাটি করো 4 × 4, 4 দিয়ে 8, 3 দিয়ে কাটাকাটি করলে 3 × 4 12, কি থাকলো আমাদের থাকলো উপরে x s² - 9 এদিকে 4/7। এবার এখানে বর্গমূল করে দেবো, বর্গমূলটা আমরা এখানে দেখাই পারাগণে গুণ, আগে 4 দিয়ে করি 4s² - 4 - 4 9 36 আর এদিকে 7x। এখন আমাদের দ্বিঘাত সমীকরণটা তৈরি করে নিতে হবে, 4s² - 7x করলাম, আর এটা কি করে দেবো, এটা করে দেবো -36 = 0। দেখো আমাদের একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে। তাহলে এটাকে মিডল ফ্যাক্টর করে x এর মান বের করে নেব। তাহলে দেখো আমরা ফ্যাক্টরটা কি করবো, এখানে 36 4 গুণ করো, 36 4 গুণ করলে কত হবে, দেখো 36 আর 4 আছে এটা আমাদের, তাহলে এই যে 4 এটা গুণ করে পাবো 6 × 4 = 24, 4 4 × 3 = 12, 13 14 144। 144কে ভাঙাও কত মধ্যে গুণ করে 144 হবে। তাহলে এখানে দেখো এখানে আমরা এটা করতে পারবো 12 বার 144 হয়, তা 12 বারে তো আসবে না, 18 আর 9, 18 থেকে যদি 9 বাদ দাও, আচ্ছা আমরা এক কাজ করি এটাকে লসাগু ভেঙে নেব। ঠিক আছে,
লসাগু করে দেখো, 2 7 14, 2 দিয়ে 4, 2 3 6, আর এটা পেয়ে যাবে 2 6 12, আর এখানে দেখো 2 1 2, 2 8 16, 2 9 18, আর 3 3। এদেরকে পাট করে নিতে হবে যেভাবে আমাদের 7 যেন আসে। তাহলে আমরা দেখো কীভাবে করবো। থেকে আমরা নিয়ে নিলাম, দেখো এদিকে আমরা কত নেবো, দেখো 16। তাহলে আমরা এদিকে 16 নিলাম, দেখো আর এটা নিলাম 9। 16 থেকে 9 বাদ দিলে 7x পাবো। তাহলে ফ্যাক্টরটি হয় বানাবা 16 মাইনাস 9, এক্সট্রা নিতে হবে -36 0। ঠিক আছে, মিডল ফ্যাক্টর যখন দেখবা সংখ্যাটা বড় চলে আসবে তখন লসাগু করে নেবা, লসাগু করে আলাদা আলাদা পাঠ করবা, যে এমনভাবে ভাগ করতে হবে যেন যোগ বিয়োগ করে আবার যেন 7 হয়। গুণ করে তো আসবেই, আমাদের 144 আসবে, কারণ এদেরকেই নেওয়া হয়েছে দুটো পাঠে ভাগ। এভাবে তোমাদের ভাঙাতে হবে। 4x² মাইনাস 16x প্লাস 9x পাওয়া, এটা -36 0। কমন নিয়ে এখানে 4x কমন, এখানে থেকে যাবে দেখো এখান থেকে x মাইনাস এটা 4 4 16, এটা আমরা পেয়ে যাবো 4, এখানে 9 কমন নিয়ে এলো x মাইনাস 9 4 36 0। তাহলে আমরা দেখো কত পেয়ে যাচ্ছে x মাইনাস 4 বসাবো 4x প্লাস 9 0। এবার হয় অথবা দিয়ে আমরা বের করি, দেখো হয় x মাইনাস 4 0, আর এদিকে অথবা 4x প্লাস 9 0। এখান থেকে তো আমরা x এর মান করে দিতে পারছি 4, আর এখান থেকে x এর মানটা 4x সমান -9, তাহলে x সমান -9/4। x এর মান দুটো পেয়ে গেলাম, দ্বিঘাত সমীকরণে x এর মান দুটো পাবো, একটা পেলাম -9/4, আর একটা পেলাম 4। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এবার 4-এর 2-এর প্রশ্নটা দেখো, আরেকটা সমাধান দেওয়া আছে, এখান থেকে সমাধান করে x এর মান বের করতে হবে। দেওয়া আছে 2x² - 5x + 2 = 0। দেখো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে s² দিয়ে গুণ করে দেবো, যেহেতু নিচে বড় s² আছে, s² দিয়ে যদি গুণ করো এটা 2 পেয়ে যাবে, এটা s² দিয়ে গুণ করছো একটা x কাটবে, তো একটা x থাকবে, মানে 5x পেয়ে যাবে, প্লাস এখানে 2s² পেয়ে যাবে। ঠিক আছে, এভাবে পাবো, কিন্তু s² দিয়ে গুণ করে তোমরা এটা পাবা, আর 0-এর সঙ্গে s² গুণ করলে 0ই হবে। আচ্ছা, আমরা আগে এটাকে সাজিয়ে নিচ্ছি দ্বিঘাত সমীকরণ আকারে, 2s² - 5x + 2 = 0। এখন আমরা ফ্যাক্টর করে নেব 2s²। দেখো ফ্যাক্টর কীভাবে হবে, 2 2 4, 4কে ধরতে হবে, এবার 4কে ভাঙাবো, তাহলে এখানে আমরা 4 + 1 নিয়ে নিলাম, তাই না, 4 1 যোগ করে 5 পাবো, আর এখানে x নিতে হবে প্লাস 2 = 0। 2s² - 4x -x হবে প্লাস 2 = 0। এখান থেকে 2x কমন নিতে পারবো, x - 2 থেকে যাবে, -1 কমন নাও, x - 2 0। মিডিল ফ্যাক্টরে দেখবা এই দুটো সমান আসবে, এই দুটো সমান না আসলে দেখবা যে কোথাও ভুল গেছে, চেক করে নিতে হবে। তাহলে আমাদের মিলে গেছে বলে ঠিক আছে, মিডিল ফ্যাক্টরটা x - 2 আর 2x - 1 হলো 0। এখান থেকে আমরা হয় অথবা দিয়ে পেয়ে যাবো মানগুলো, x - 2 = 0, অথবা 2x - 1 = 0। এখান থেকে 2 পেয়ে গেল, আর এখান থেকে 2x = 1 বা x = 1/2। তাহলে x এর মান কী পেলাম, এবার ছোটো মানটা আগে লিখি 1/2, আর বড় মানটা পরে লিখলাম 2। আমাদের অ্যান্সার। 5-এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণ গঠন করো এবং অযুগ্ম সংখ্যা দুটি নির্ণয় করো। আচ্ছা, আমাদের সমীকরণ গঠন করতে হবে আর অযুগ্ম সংখ্যা দুটি বের করতে হবে। এখানে যেটা বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তা আমাদের প্রথমে ক্রমিক সংখ্যা জানতে হবে। ক্রমিক সংখ্যা বলতে পরপর সংখ্যা, যেরকম 2 3 5 6 7 8, এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। আর অযুগ্ম বলতে অযুগ্ম যেরকম তোমরা নিতে পারো 3 5, 3টা অযুগ্ম সংখ্যা, মানে বিজোড় সংখ্যা যেটা 3 5, 3 5 হচ্ছে অযুগ্ম সংখ্যা। যেরকম নিতে পারো তোমরা 5 7, যেরকম নিতে পারো 9 11, বিজোড় সংখ্যাগুলো অযুগ্ম সংখ্যা বলা হয়। এইভাবে দুটি আমরা ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা ধরে নিব। দেখো কীভাবে ধরছি, আমরা প্রথমে ধরিতে লিখি, ধরি দুটি ক্রমিক ধনাত্মক, বলেছে মাইনাস হবে না, ধনাত্মক অযুগ্ম সংখ্যা। অযুগ্ম বলতে বিজোড় সংখ্যা।
অযুগ্ম সংখ্যা সংখ্যা দেখো কীভাবে ধরবা, 2x নিয়ে নিলাম, ঠিক আছে, এখানে এটা হবে জোড় সংখ্যা আর বিজোড়টা হবে এখানে এক বাদ দিয়ে দিলাম, এটা হলো একটা আর একটা 2x প্লাস 1, একটা 2x মাইনাস 1, একটা 2x প্লাস 1 হবে। এখানে আমরা পরিচয় দেবো x, যেখানে এক্সটা কত, এক্সটা হয়ে গেল 1, মানে স্বাভাবিক সংখ্যাগুলো 1 2 3 4 এভাবে আমাদের চলবে, ঠিক আছে, এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তুমি দেখো অযুগ্ম সংখ্যা কী করে পাবো, ক্রমিক অযুগ্ম সংখ্যা, পরপর অযুগ্ম সংখ্যা, তুমি এক্স এর মান 1 বসাও, 1 বসালে 2 একে 2, 2 থেকে 1 চলে এলে 1, এবার আবার এখানে 1 বসাও, 2 একে 2, 2 আর 1 3, তাহলে 1 3 ক্রমিক অযুগ্ম সংখ্যা পরপর আছে 1 3, তুমি 2 বসাবা, এটা আবার দেখবা 2 বসালে এটা 3 পাবা, এটা 5 পাবা, 2 বসালে 3 5, ঠিক আছে, ক্রমিক অযুগ্ম সংখ্যা। এভাবে দুটো ক্রমিক অযুগ্ম সংখ্যা ধরে নেব ধনাত্মকেরা, ঠিক আছে, যেহেতু এক্স এর মানগুলো ধনাত্মক আছে তাহলে এখানে মানগুলো আমরা ধনাত্মক পেয়ে যাবো। এবার যেটা শর্ত বলেছে, এদের গুণফলটা বলে দিয়েছে আমাদের কত, 143, তাহলে অতএব এই যে দেখো এদের গুণফলটা আমাদের কত বলেছে 143, বাস এই আমাদের সমীকরণ গঠন। এখান থেকে আমাদের কী করতে হবে, দ্বিঘাত সমীকরণটা তৈরি করতে হবে, যেহেতু এখানে আমাদের দেখো সমীকরণ গঠন মানে দ্বিঘাত সমীকরণটা তৈরি করতে বলেছে, তার দ্বিঘাত সমীকরণটা তৈরি করবে, গুণ করি রাশি রাশি, আচ্ছা রাশি রাশি গুণ না করে তোমরা একটা সূত্র দেখতে পাচ্ছ, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা বলবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 143, 4s স্কোয়ার মাইনাস 1 143, 4s স্কোয়ার মাইনাস 1 ওদিকে গিয়ে প্লাস 1 হবে আর যোগ হয়ে যাবে 144, 4 দিয়ে কাটাকাটি করো, 4 3 12, 4 6 24, তাহলে দেখো এখানে এস স্কোয়ার সমান সমান কত পেয়ে গেলাম 36 পেয়ে গেলাম। তাহলে অতএব এখান থেকে দেখো আমরা এক্স এর মানটা বের করব, এক্স এর মানটা আমরা মাইনাসটা নিব না যেহেতু ধনাত্মক বলে দিয়েছে, তাহলে 2/36, তাহলে এক্স সমান সমান হয়ে যাবে 6, এখানে পাশে বলে দিবা যেহেতু সংখ্যা দুটি ধনাত্মক, সংখ্যা দুটি ধনাত্মক ধনাত্মক এখানে বলে দিয়েছে, তার জন্য এক্স এর মানটা 6 হয়ে যাবে। তাহলে অতএব সংখ্যা দুটি এবার পেয়ে যাবো আমরা, আচ্ছা এখানে আমরা লিখে দিই, অতএব সংখ্যা দুটি মানে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা আছে সেই সংখ্যা দুটি আমরা লিখছি। দেখো একটা কত হবে 2 এক্সের জায়গায় বসিয়ে দেবো 6 মাইনাস ওয়াই, 2 6 প্লাস ওয়াই, এটা সমান করো, এটা দেখো 12, 12 থেকে 1 চলে গেলে 11, এটা 12 11 ও 13, দেখো এরা ক্রমিক সংখ্যা পেয়ে গেছি, এটা হচ্ছে অযুগ্ম ক্রমিক সংখ্যা 11 13, 11 পর 12 হচ্ছে যুগ্ম সংখ্যা, তারপরে হচ্ছে অযুগ্ম সংখ্যা 13, অ্যান্সার হবে 11 13, এটাই আমাদের অ্যান্সার। 5 অথবাটা দেখো কি বলছে, বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো, মানে দাম কমার পূর্বে আগে কলমের মূল্য কত ছিল, আমরা প্রথমে ধরে নেবো যে 1 টাকা ছিল কমার পূর্বে কলমের মূল্য। আচ্ছা আমরা প্রথমে ধরে নিচ্ছি, দেখো ধরি কমার দাম কমার পূর্বে, যেটা কমার পূর্বে প্রতি ডজন কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল আমরা ধরে নিলাম 1 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে দাম কমার পূর্বে কলমের মূল্য কত 1 টাকা, এই মানটা আমাদের বের করতে বলেছে। এখন আমাদের দেখো তাহলে আমরা এখন কি বলতে পারবো যে 1 টাকায় কলম কত পাওয়া যায়, প্রতি ডজন মানে 1 ডজন, অতএব এখানে বলে দেবো 1 টাকায় কলম পাওয়া যায় কত 1 ডজন, প্রতি ডজনের দাম হচ্ছে 1 টাকা, তাহলে 1 টাকায় কলম পাওয়া যাবে 1 ডজন, 1 ডজন তোমাদের জানতে হবে 12টি কলম, 12টি কলমে 1 ডজন হয়। আচ্ছা তাহলে এখানে আমরা লিখে দেবো 1 ডজন, এই কথাটাকে ঘুরিয়ে বললাম, তাহলে 1 টাকায় কলম পাওয়া যায় 1 ডজন, তাহলে 1 টাকায় কলম কত পাওয়া যাবে, 1 টাকায় কলম পাওয়া যায় কত, এখানে 1/x ডজন হয়ে যাবে। এবার বলেছে দেখো কলমের মূল্য 30 টাকা যদি হয়, 30 টাকায় কতটি কলম পাওয়া যাবে, তাহলে 30 টাকায় কলম পাওয়া যায়, 30টা উপরে চলে যাবে, আমরা 30 টাকায় কতটি কলম পাওয়া যায় সেটা বের করে নেব,
আচ্ছা, এটা হয়ে যাবে 30/x এত ডজন হয়ে যাবে, 30 টাকায় এত ডজন কলম পাওয়া যাবে। এখন কলমের মূল্য কিন্তু 6 টাকা কমেছে। আচ্ছা, তাহলে আমি কি লিখবো, তাই বলি কথাটা। এখন কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, ঠিক আছে, 6 টাকা কমলে, ঠিক আছে। আচ্ছা, এখনটা আমরা লিখছি না। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে এখন প্রতি ডজন, ঠিক আছে, এখন বলবো এখন প্রতি ডজন কলমের মূল্য হবে কত হবে? আগে x টাকা ছিল, 6 টাকা কমেছে, তাহলে x থেকে 6 মাইনাস করে দাও, এত টাকা, তাই না? মানে 1 ডজন কলমের দাম x মাইনাস 6 টাকা। তাহলে বলতে পারবো এত টাকা কলম পাওয়া যায় 1 ডজন। তাহলে দেখো, আমরা বলবো এই কথাটাকে ঘুরিয়ে, এত টাকায় কলম পাওয়া যায় কত? 1 ডজন, ঠিক আছে, 1 ডজন। আচ্ছা, তাহলে 1 টাকায় কলম পাওয়া যায় 1/x মাইনাস 6 ডজন। আর 30 টাকায় কলম কত টাকা? 30 টাকায় কলম পাওয়া যায়, 30টা উপরে চলে যাবে ওই নিয়ম অনুযায়ী, তবে এত টাকা, ঠিক আছে। এবার দেখো, যখন কলমের দাম কমেছিল তখন কিন্তু দেখো কি বলেছে, এখানে 3টি কলম বেশি পাওয়া যেত। যখন কলমের দাম কমেছে, এই 30 টাকায় কিন্তু 3টি কলম বেশি পাওয়া যায় আগের চেয়ে, ঠিক আছে। এখানে আমাদের বেশি পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো দাম কমলে পরে কলম বেশি পাওয়া যায়, তাহলে এই সংখ্যাটা বেশি আছে, এটা আমাদের কম আছে। তাহলে অতএব কী করবো দেখো, তাহলে আমাদের কতটি বেশি পাওয়া যায়? আরও 3টি কলম বেশি পাওয়া যায় দাম কমলে পরে। তাহলে আমাদের এটা হচ্ছে বেশি, এই যে এটা আমাদের বেশি আছে, কম আছে এখানে। তাহলে কতটি? 3টি। দেখো এগুলো তো ডজনে আছে, তাহলে 3টি সংখ্যাকে ডজন করতে হবে। 3টি কলমকে যদি ডজনে করো, 1 ডজনে, তাই না? তাহলে 3টিকে ডজনে করতে গেলে আমাদের কী করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। 3টি সংখ্যাই ছিল, ডজন করবো, 3টি কলম সমান কত ডজন হবে? 3/12 ডজন হবে, ঠিক আছে। এই জন্য আমরা 12 দিয়ে ভাগ করেছি। তাহলে এই শর্তটা হচ্ছে, দেখো আমাদের বড় থেকে ছোট বাদ দিয়ে এই যে এত ডজনের সঙ্গে সমান করতে পারবো। এখান থেকে দ্বিঘাত সমীকরণ সাজাবো আর x এর মানটা বের করবো। চলো আমরা একটা সরলটা দেখি, কাটাকাটি করে দেখো 3 একে 3, 3 4 12। তাহলে এখানে দেখো এটা আমরা কি করবো, x মাইনাস 6 ইন্টু এক্স, তাই না? এদের লসাগু আমরা এটা পেয়ে গেলাম। এখন এটা মিলে গেলে আমাদের 36 হয়ে যাবে, এখানে 36 মাইনাস এক্স মিলে গেলে 30 দিয়ে এটা গুণ হয়ে যাবে, 30 দিয়ে গুণ করে এটা পেয়ে যাবে 36, আর মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর 30 6 গুণ করো 6 3 18, 6 3 18 আর একটা 180। ওকে, এদিকে আমাদের কত হয়ে যাবে? 1/4 হয়ে যাবে। আচ্ছা, আমাদের এটা দেখো 36 মানে 36 কেটে দিলাম আমরা। এখানে আমরা কী করবো? এটা গুণ করবো, আমি এখানে দেখাচ্ছি। তাহলে এখানে দেখো এটা উপরে থেকে যাবে 180, আর নিচে গুণ করলে x² মাইনাস 6x 1/4। বর্জগুণ করে নিই আমরা, যদি বর্জগুণ করি লবকরণ কত পাবো? এখানে x² মাইনাস 6x, এটা পেয়ে যাবো আমরা সমান সমান 4 0 0, আর এখানে 4 8 32, 4 1 4, 4 3 7, এখানে 720 পাচ্ছি আমরা, 720। সবাইকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, x² মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। এবার আমাদের ফ্যাক্টরটা করে দেখাবো। তাহলে আমরা ফ্যাক্টরটা এখানে তৈরি করছি, দেখো ফ্যাক্টরটা এখানে দেখাবো। x² এখানে দেখো আমরা এটাকে 30 মাইনাস 24 নিয়ে যাবো, 30 থেকে 24 বাদ দাও, 6 পেয়ে যাবো, আর 30 24 গুণ করলে 720 পাবো। এখানে x নিয়ে নিতে পারবো, আর এখানে দেখো x নিয়ে নিই, সেটা আমরা x নিলাম, আর মাইনাস 720 ইকুয়াল টু 0। এটাকে আমরা ভেঙে নেব, x² মাইনাস 36 হয়ে যাবে প্লাস 26 720 ইকুয়াল টু 0। মিডিল ফ্যাক্টর করছি আমরা, এখানে x কমন নাও, তাহলে x মাইনাস 30, আর এখানে 24 কমন নাও,
এক্স মাইনাস 30 পেয়ে যাবে। এটা আমাদের থেকে যাবে এক্স মাইনাস 30 এক্স প্লাস 24 ইকুয়াল 0। এখান থেকে আমরা এক্স মাইনাস 30টাই নিতে পারবো, আর এক্স মানে মাইনাস হবে না, এখানে এক্স আমরা কী ধরেছিলাম কলমের মূল্য নেগেটিভ হয় না, তার জন্য আমরা এক্স আমরা কত পেয়ে যাবো 30 পেয়ে যাবো। অ্যান্সার কিন্তু আমরা 30। তাহলে আমরা কী করবো, অতিরিক্ত লিখে দেবো কমার পূর্বে, প্রতি ডজন কলমের মূল্য ছিল কত পেলাম আমরা 30 টাকা। ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার। তো 6 প্রশ্নটা আমাদের এখানে দেওয়া আছে ABCD ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করতে বলেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা আমাদের প্রমাণ দেখাতে হবে। আচ্ছা দেখো, ABCD যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে দেখো 4টা সংখ্যা ক্রমিক সমানুপাতিক হলে আমরা কীভাবে করতে পারবো, A/B সমান B/C সমান C/D এভাবে হবে। দেখো মাঝের সংখ্যাটা দেখো দুবার ফিরে আসছে, বিটাও দুবার এসেছে, সিটাও দুবার এসেছে। 4টি সংখ্যা ক্রমিক সমানুপাতিক থাকলে তাহলে আমরা এইভাবে লিখতে পারবো A/B সমান B/C সমান C/D। এবার কী করবো, এদেরকে বাই করে নেবো, A/B B/C C/D। সবাইকে আমরা কে ধরে নেবো, এগুলো যে কে মেথডের অঙ্ক আছে তাহলে কে ধরি, প্রত্যেককে কে ধরে নিলাম। দেখো তো A/B সমান কী পেয়ে গেলাম, কে পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করতে পারবো। আচ্ছা এটাকে আমরা করে দিচ্ছি B/C সমান কি, আর এখানে C/D সমান কি। এখান থেকে মানগুলো আমরা বের করি, এখানে A এর মানটা B কে পাবা, আর এখান থেকে B এর মানটা C কে পাবা, আর এখানে C এর মানটা পেয়ে যাবা D কে। এবার লক্ষ্য করো, A এর মান B কে, B এর মান আবার C কে, B এর জায়গায় C কে বসাতে পারবো, কে ছিল, তাহলে A এর মানটা হয়ে গেল C কে স্কোয়ার। আবার দেখো C এর মান আছে D কে, তাহলে আমরা A সমান C এর জায়গায় আমরা D কে লিখে দেবো, আর কে স্কোয়ার তো ছিল, A সমান দেখো আমরা পেয়ে যাচ্ছি D কে কিউব। এটা হয়ে গেল আমাদের A এর মান। এখানে দেখো এবার B এর মানটা C কে, তাহলে C এর মান তো D কে, তো C এর জায়গায় আমরা লিখবো D কে। এটা হলো কি, B সমান D কে স্কোয়ার। ওকে, এভাবে আমরা এর মান পেয়ে গেলাম D কে কিউব, B এর মান D কে স্কোয়ার, C এর মান D কে। এখন আমরা কী করবো, চলে আসবো আমরা কাছে বাম পক্ষে চলে আসবো। চলো বাম পক্ষে আমরা যাই, তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ। তো আছে A স্কোয়ার B স্কোয়ার টু C স্কোয়ার মাইনাস D স্কোয়ার। চলো মানগুলো বসিয়ে দিই আমরা, মান বসাবো। A এর মান হচ্ছে D কে কিউব তার হোল স্কোয়ার, B এর মান হচ্ছে D কে তার স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, আর এখানে C এর মানটা D কে তার হোল স্কোয়ার মাইনাস D এর মান নাই জানা, D বসাই D স্কোয়ার বসাই। এখানে একটু সলভ করে নেবো, এখানে সলভ করলে এটা পাই আবার D স্কোয়ার, এটা কে টু দি পাওয়ার 6 পাওয়া, 3-এর উপর পাওয়ার আছে, 3 দিয়ে 4 গুণ হয়ে যাবে, মাইনাস এটা হয়ে যাবে D স্কোয়ার, এটাকে স্কোয়ারে কে 4 কে টু দি পাওয়ার 4, আর এখানে D স্কোয়ার কে স্কোয়ার মাইনাস D স্কোয়ার। আচ্ছা আমরা এদিকে চলে আসবো, এই জায়গায় চলে আসবো। প্রথমটা থেকে দেখো আমরা D স্কোয়ার আর কে টু দি পাওয়ার 4 কমন নিতে পারবো, তাহলে এখানে বলবো D স্কোয়ার কে টু দি পাওয়ার 4, এরপরে থাকবে আমাদের থাকবে কে স্কোয়ার থাকবে, 4 কমন নিয়েছি, কে স্কোয়ার এখানে মাইনাস 1 পেয়ে যাবো। আর এখান থেকে দেখো D স্কোয়ার কমন নিব, তাহলে এটা যদি D স্কোয়ার কমন নাও এখানে থাকে যাবে কে স্কোয়ার মাইনাস 1। এবার এটা গুণ করলে দেখো D স্কোয়ার গুণ করলে D টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4, আর এই দুটো তো একই আছে, এটা কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে আমাদের দেখো বাম পক্ষের সরলটা এটা চলে আসবে। এবার আমরা ডান পক্ষে চলে যাবো, লিখবো RHS, এটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষে যেটা আমাদের আছে B স্কোয়ার প্লাস C স্কোয়ার তার হোল স্কোয়ার। মান বসিয়ে দাও, B এর মান হচ্ছে D কে স্কোয়ার তার হোল স্কোয়ার, C এর মান D কে তার হোল স্কোয়ার আবার হোল স্কোয়ার। এখানে যদি সরলটা করি তাহলে D স্কোয়ার কে টু দি পাওয়ার 4 D
ডি স্কোয়ার কে স্কোয়ার স্কোয়ার আছে। দেখো কমন যাচ্ছে আমাদের ডি স্কোয়ার কে স্কোয়ার কমন, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন। আবার আমাদের স্কোয়ার দিতে হবে যেহেতু বাইরে স্কোয়ার ছিল, তাহলে ভিতরে কে থাকবে, এখানে থেকে যাবে আমাদের কে স্কোয়ার মাইনাস এখানে 1 থেকে যাবে। এটা যদি ভাঙাও বর্গটা, তাহলে ডি টু দি পাওয়ার 4 পাবা, আর এটা কে টু দি পাওয়ার 4 পাবা, আর এটা আমাদের কে স্কোয়ার মাইনাস 1। দেখো আমাদের কিন্তু মিলে গেছে, বাম পক্ষে যেটা ছিল ডান পক্ষে সেটা আসলো। অতএব লিখে দেবো আমরা এল এইচ এস সমান আর এইচ এস প্রুভড। আমাদের কে মেথডের অঙ্ক আমরা এইভাবে প্রমাণটা দেখে দেবো। দেখো 6 অথবা আমাদের অঙ্কটা আছে দ্বিঘাত করণী থেকে দিয়েছে, এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, আমাদের এর মানটা বের করতে হবে। এর মান কত দেওয়া আছে, এ সমান আছে √5 + 1 বাই √5 - 1, আর বি সমান আছে √5 - 1 বাই √5 + 1। আর কার মান বের করতে বলেছে, আমাদের যার মান বের করতে বলেছে সেটা হলো 5a² - 3ab + 5b², ঠিক আছে। আচ্ছা, এটা যখন সমান করবো আমরা, আমাদের a + b প্রয়োজন পড়বে আর ab এর প্রয়োজন পড়বে। আমরা এখান থেকে a + b এর মানটা আর ab এর মানটা বের করে নেব। তা দেখো আমরা প্রথমে a + b টা বের করব। √5 + 1 নিচে আছে √5 - 1 প্লাস √5 - 1 √5 + 1। এবার কি করবো আমরা, হর কন্ডিশন করে নেব। দেখো হর কন্ডিশন করার নিয়মটা √5 + 1 যেটা আছে সেটা লিখে দাও। দেখো লিখে দিলাম। এবার নিচে যেটা আছে তার বিপরীত সাইন দিয়ে আমরা উপনিচ গুণ করব। তাহলে √5 - 1 আছে, তাহলে আমরা গুণ করবো √5 + 1 দিয়ে, তাহলে উপরে বসাবো আমরা √5 + 1। এইভাবে কিন্তু হর কন্ডিশন করা হয়, ঠিক আছে। যেটা আছে সেটা বসিয়ে দাও, আর হরটা যেটা আছে তার বিপরীত সাইন দিয়ে উপনিচ গুণ করে দেবা। একইভাবে এখানে হবে। তাহলে এখানে দেখো √5 - 1 √5 + 1 বসিয়ে দিলাম, তাহলে গুণ হবে √5 - 1 দিয়ে, তাহলে এখানেও হবে √5 - 1 দিয়ে গুণ। এবার সরল করে নাও। দেখো উপরে যদি গুণ করে নাও, √5 যদি গুণ করো এটা পেয়ে যাবে কত, 5 পেয়ে যাবে প্লাস, আর √5 আর 1 গুণ করে √5 করণী গুণ করছি, এভাবে রাশি গুণ করে সেভাবে করণী গুণটা, তাহলে √5 দিয়ে গুণ করে নিলাম, 1 দিয়ে গুণ করলে √5 প্লাস 1 1 এ 1। এখানে দেখো a + b × a - b, a² মানে b² সূত্র ফেলতে পারবো। প্রথমটা a² মাইনাস 1টা b² একইভাবে এখানে হবে, এটা গুণ করে দেখো এভাবে পেয়ে যাবা 5 পেয়ে যাবা, এটা পেয়ে যাবা মাইনাস √5 পেয়ে যাবে, মাইনাস √5 আবার মাইনাস √5 মাইনাস মাইনাসে +1, এটা √5 তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার 6 প্লাস এটা 2√5, এটা পেয়ে গেলাম 5 - 1 প্লাস এখানে পেয়ে যাবে 6 মাইনাস 2√5, আর নিচে হয়ে যাবে 5 - 1। আচ্ছা উপরে 6 প্লাস 2√5, নিচে দেখো 4 পাচ্ছি, উপরে 6 মাইনাস 2√5, নিচে 4 মাইনাসে যোগ হয়ে গেছে। তাহলে এখানে দেখো 6 প্লাস 2√5 প্লাস 6 মাইনাস 2√5। আচ্ছা মাইনাস 2√5 প্লাস 2 কেটে গেল, 6 6 যোগ করে 12, আর নিচে 4, একটু কাটাকাটি করে 4 × 12, তাহলে 3 পেয়ে গেলাম। ওকে, আমরা কার মানটা বের করে নিলাম, ভালো করে লিখে নিই। তাহলে দেখো ওতে a + b এর মানটা কত পেয়ে গেলাম 3, এবং এবার আমরা a b এর মানটা বের করব। তাহলে a b এর মানটা দেখো দুজন গুণ হবে, √5 + 1 আর √5 - 1 গুণ √5 - 1 আর √5 + 1। দেখো এদের যদি গুণ করো এখানে কিন্তু উপনিচ কেটে যাচ্ছে, এই যে √5 + 1 √5 + 1 √5 - 1 √5 - 1 সব যদি কেটে যায় তাহলে 1, তাহলে a b এর মানটা পেয়ে গেলাম 1। এবার দেখো এখন যার মান বের করতে বলেছে সেটা হচ্ছে 5a² মাইনাস 3ab প্লাস 5b², এই মানটা দরকার। আর কী করবো, 5a² প্লাস 5b² এক জায়গায় করলাম, মাইনাস 3ab 4 লিখলাম, 5 কমন নিলাম, a² প্লাস b² মাইনাস 3ab। এবার আমরা কী করবো, এখানে সূত্র ফেলে দেবো, a² প্লাস b² সূত্র দেখো a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab সূত্র, আর এই যে আমাদের 3ab, a² প্লাস b² সূত্র এটা আমাদের। এখন কী করবো, 5 দিয়ে গুণ করে নেব, 5 দিয়ে গুণ করলে হবে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস
ট্যান এবি মাইনাস 3ab ছিল। আচ্ছা 5a প্লাস বি তার হোল স্কোয়ার, দেখো এখানে আমাদের যোগ বিয়োগ হবে, -10 -3 তাহলে -13ab হয়ে যাবে এটা। এখন মানটি বসিয়ে দেবো, দেখো a প্লাস বি এর মানটা আমরা বের করে গেছি 3, তাহলে এটা হবে 5 × 3 স্কোয়ার 13 ইন্টু এটা আমাদের ab এর মানটা 1, তাহলে 5 × 3 স্কোয়ার 9 পেয়ে যাবে, 13 কে 13। এখানে দেখেন আমি একটু যোগ বিয়োগটা, তাহলে দেখো 9 5 45, তাহলে এটা পেয়ে গেলাম 45 মাইনাস এটা আমরা 13 পেয়ে যাবো। 45 থেকে 13 বাদ দাও, এটা হবে আমাদের 2 আর এটা হবে আমাদের 3, দেখো আমরা 32 পেয়ে গেলাম। তাহলে 32 আমাদের আনসার, ঠিক আছে, এটাই আমাদের। এবার সাতেরগুলো দেখো, সাতের যে আছে এগুলো হচ্ছে উপপাদ্য আছে আমাদের, তাহলে আমরা সাতের যে উপপাদ্য দেওয়া আছে দেখো কি বলছে। প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন ছবি এঁকে আমি প্রশ্নটা ভালো করে বুঝাচ্ছি তোমাদের। তাহলে আমাদের বৃত্ত বলেছি, আমরা একটা প্রথমে বৃত্ত তৈরি করছি। এই যে দেখো আমাদের একটা বৃত্ত তৈরি করলাম। এবার এখানে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ দেখাবো। আচ্ছা তাহলে এখানে আমরা দেখো কেন্দ্রের বিন্দুটা আমরা নিয়ে নিলাম, এটা ও কেন্দ্রের বিন্দু। কেন্দ্রস্থ কোণটা তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো আমরা এটা এ ও বি, এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ এ ও বি, ঠিক আছে, এই যে কেন্দ্রস্থ কোণটা, এই কোণটা কেন্দ্রস্থ কোণটা। এবার একটা বৃত্তস্থ কোণ দেখায়, এখান থেকে এইভাবে আমরা যোগ করে দেবো, এভাবে যোগ করতে হবে, এটাকে আমরা সি নাম দিয়ে দিলাম। তাহলে এ সি বি এই কোণটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তো আমাদের যেটা ঠিক আছে প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাই আমাদের কি প্রমাণ করতে হবে, এখানে দেখাচ্ছি তোমাদের যে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এ ও বি, তাহলে এই কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ এসি, ঠিক আছে, এটা হচ্ছে উপপাদ্য। এটা যদি প্রমাণ করতে পারি তখনই আমাদের উপপাদ্যটা প্রমাণিত হয়ে যাবে। দেখো প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে অঙ্কন করতে হবে। আচ্ছা প্রথমে তোমরা এগুলো লিখে নিবা, ধরি ও কিন্তু বৃত্তের, ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি। আচ্ছা প্রথম থেকে আমি দেখা দিচ্ছি তোমাদের। এখানে আমরা দেখো লিখবো ধরি, কি কি নিয়েছে আমাদের প্রশ্নতে ছিল না, ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে, আমরা ও কেন্দ্রীয় বৃত্ত নিয়েছি। আমরা লিখবো ধরি ও কেন্দ্রীয় বৃত্তের আচ্ছা চাপ একটা নিয়ে নিয়েছে, দেখো এটা এখানে একটা পি নিলাম, তাহলে এ পি বি চাপের উপর অবস্থিত। ও কিন্তু বৃত্তের এ পি বি চাপের উপর অবস্থিত, ঠিক আছে, দেখো কেন্দ্রস্থ কোণটা, কেন্দ্রস্থ কোণটা কত আছে এখানে এ ও বি, তাহলে এখানে লিখবো এ ও বি, কেন্দ্রস্থ কোণ এ ও বি, এবং বৃত্তস্থ কোণ কোণটা আছে এসিবি, কোণ এসিবি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে, আমরা লিখবো প্রমাণ করতে হবে যে অতীত লিখি আমরা, অতীত প্রমাণ করতে হবে যে এই যে এটা প্রমাণ করতে হবে যেটা আমি বললাম। এখানে আবার লিখি আমরা কেন্দ্রস্থ কোণ ইউবিটা, বৃত্তস্থ কোণ এসিবি এর ডবল হবে, দ্বিগুণ হবে, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করার জন্য আমাদের এখানে অঙ্কন প্রয়োজন পড়বে, আমরা অঙ্কনটা করবো। দেখো অঙ্কনটা আমি এখানে দেখাচ্ছি, এই যে সিওটা যুক্ত করবো, আমরা সিওটা যুক্ত করে সিওটাকে আমরা ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম, ঠিক আছে, আমরা ডি বিন্দু পর্যন্ত বাড়াবো। তাহলে যে সিও যুক্ত করে সিও বাহুকে ডি বিন্দু পর্যন্ত আমরা বর্ধিত করলাম, এটা আমাদের কিন্তু অঙ্কন। তাহলে এটা আমরা লিখে দিচ্ছি, তাহলে এখানে লিখবো সিও, সি এখানে লিখছি দেখো সি কমাও যুক্ত করে সিও বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, ঠিক আছে, এটা আমাদের অঙ্কন, ঠিক আছে। এবার আমরা চলে যাবো প্রমাণ আমাদের এটা নিয়ে আসতে হবে। আচ্ছা প্রমাণটা করার দেখো, আমরা প্রথমে অঙ্কটা করার জন্য একটা ত্রিভুজ পেয়ে গেছি, ত্রিভুজ এখানে নিব, ত্রিভুজ
AOC এর এই ত্রিভুজে দেখো এই যে ওএ বাহুটা ওসি বাহুটা কিন্তু সমান, ওএ সমান সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধের জন্য সমান। আচ্ছা, দুটো বাহু সমান হলে পরে এই দুটো বাহু সমান হয়, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে এখানে দেখো কোণ নিয়ে নেব ওএসি সমান সমান হবে কোণ ওসিএ, ওসিএ। এবার এই ত্রিভুজের সিও বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা একটা বহিস্তকোণ পেয়েছি এওডি, এটা আমরা লিখব। ত্রিভুজ এওসি এর সিও বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করায় বহিস্তকোণ পেয়েছি এই যে এওডি। তাহলে দেখো অতএব বহিস্তকোণটা আমরা পেয়েছি কত, এওডি। দেখো ত্রিভুজের বহিস্তকোণ ধর্ম কি, যে বহিস্তকোণটা হয় অন্তঃস্থ বিপরীত কোণের যোগফলের সমান হবে। তাহলে যে বহিস্তকোণ এওডি কোণটা হবে কোণ এই কোণ আর এই কোণের যোগফলের সমান, কোণ ওএসি প্লাস কোণ ওসিএ, তাই তো। এই যে বহিস্তকোণটা অন্তঃস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান হবে, এটা ক্লাস 8-এর উপপাদ্য ছিল, আমরা তার ধর্মটা প্রয়োগ করলাম। তাহলে এবার আমরা কী করছি দেখো, কোণ এওডিটা কী করবো, দেখো এই দুটো কোণ তো সমান, তাহলে এর জায়গায় আমরা এটা লিখতে পারবো, এই যে কোণ ওএসি সমান সমান কোণ ওসিএ, আমাদের এই কোণটা দরকার, তার জন্য আমরা এই যে এর জায়গায় লিখে দেবো, এই জায়গায় লিখে দেবো ওসিএ, এর মানে এটা আমরা লিখতে পারবো, আর এখানে আবার ওসিএ থেকে গেলাম। তাহলে আমরা কী পেলাম দেখো, কোণ এওডি পেয়ে গেলাম, এটা একই কোণ, তো যোগ হয়ে 2 পেয়ে যাবো, 2 কোণ ওসিএ, আমরা 1 নং নাম লিখে দিলাম। তাহলে একইভাবে এই ত্রিভুজ থেকে আমরা এই যে সিওবি ত্রিভুজ থেকে এই যে বহিস্তকোণটা আছে, তাহলে এই কোণটা এই দুটি কোণের যোগফলের সমান হবে। একইভাবে আমরা বলে দিচ্ছি, একইভাবে আমরা বলে দেবো, দেখো এই কোণটা এই যে বহিস্তকোণটা বিওডিটা হয়ে যাবে 2, এই কোণে ডবল হয়ে যাবে, যেন এই কোণটা এই কোণে ডবল পেলাম, তাহলে একইভাবে এই কোণটা এই কোণে ডবল পেয়ে যাবো এই নিয়ম অনুযায়ী। তাহলে বিওডি কোণটা হয়ে যাবে 2 কোণ, এবার এই কোণের নামটা এই যে এদিককার কোণের নামটা কী বলবো, ওসিবি বলে দেবো, কোণ ওসিবি, এটাকে আমরা 2 নং নাম দিলাম। এবার 1 ও 2 যোগ করবো, দেখো প্রমাণটা চলে আসবে, 1 যোগ 2 করে পাই। এই যে যোগ করে দেখো তো কোন দুটো কোণ, প্রথমে আমরা যোগ করবো এওডি যোগ, তারপরে আছে বিওডি মানে এই কোণটা আর এই কোণটা যোগ, আর এদিকে যোগ করবো, দেখো দুই জায়গায় 2 আছে, 2টা কমন নিলাম, তাহলে কোণ ওসিএ যোগ কোণ ওসিবি। এখানে দেখো এই দুটো কোণের যোগফল কত হবে, এই দুটো কোণের যোগফল এওবি, তাহলে এই দিয়ে যোগফলটা পেয়ে গেলাম এওবি সমান সমান 2। এবার এই দুটো যোগফল দেখো, এই কোণটা হচ্ছে এটা কোণ হচ্ছে এটা, এই দুটো কোণ যোগফল কত হবে, এসিবি বড় কোণটা, এখানে 2 কোণ এসিবি। এবং এটার মধ্যে প্রমাণ করতে বলেছিল যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তিস্থ কোণের দ্বিগুণ, তা প্রমাণ করে দিলাম, আর এখানে লিখে দেবো প্রুভড। ঠিক আছে, এইভাবে আমাদের একটা উপপাদ্য প্রমাণ করতে হবে, পুরো ডিটেলসে করে দিয়েছি, কোনো অসুবিধা নাই। তোমরা একবার ছাড়া ভিডিওটি বারবার দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবা। 7-এর অথবাটা দেখো, এটা একটা আমাদের উপপাদ্য আছে, তাহলে এই উপপাদ্যটা আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। দুটি উপপাদ্য খুবই ভালো ইম্পর্টেন্ট উপপাদ্য, তোমাদের 2026 সালের মাধ্যমিকে এই দুটো উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট আছে। তো দেখো আমরা পরের উপপাদ্যটা প্রমাণ করে দেখাবো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক দেখাতে হবে। দেখো ছবি এঁকে আমি প্রশ্নটা ভালো করে বোঝাচ্ছি। আমাদের আগে বৃত্ত নিব একটা, এই যে আমাদের বৃত্ত, এখানে আমরা কেন্দ্রবিন্দু ও নিয়ে এলাম। এবার বৃত্তস্থ চতুর্ভুজটা আমি এঁকে দেখাচ্ছি, দেখো আমরা এইভাবে দেখাচ্ছি, এই যে এইদিকে এইভাবে দেখাচ্ছি, এইভাবে যে নামটা এ বি, আমরা সি, আর এখানে আমরা ডি নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের
দেখো আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত, এখন কি কি নিয়েছি এগুলো আমরা ধরে নিয়েছি, ধরে লিখবো। তা প্রথমে আমরা লিখবো ধরি, আমরা নিয়েছি ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের, দেখো এ বি সি ডি একটি বৃত্তিত চতুর্ভুজ, বৃত্তের এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, চতুর্ভুজ যেটা আমরা করেছি ছবিতে সেটা আমরা ধরে নিলাম। তো কিন্তু বৃত্তের এ বি সি ডি একটি বৃত্তিত চতুর্ভুজ। আমাদের কি প্রমাণ করতে বলেছে? আমাদের প্রমাণ করতে বলেছে যে বৃত্তিত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটা আমাদের দেখাতে হবে। মানে আমাদের দেখাতে হবে যে এ কোণটা আর সি কোণটা এদের যোগফল 180 ডিগ্রি দেখাতে হবে, আর টি কোণটা আর বি কোণটা এদের যোগফল কত দেখাতে হবে? 180 ডিগ্রি দেখাতে হবে। তাহলে এখানে যদি আমরা বলি, দেখো তাহলে এখানে যদি এই কোণটাকে বলা হয়, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে, এটা লিখব, প্রমাণ করতে হবে যে, আমাদের প্রমাণ করতে হবে, যদি আমি ধরো প্রথমে এই কোণটা বলি এডিসি, তাহলে আমরা প্রথমে লিখব এডিসি কোণ, এডিসি প্লাস এই কোণের সঙ্গে এই কোণের যোগফলটা, এটাকে এবিসি বলে দিই, কোণ এবিসি এদের যোগফল 180 ডিগ্রি দেখাতে হবে। আর এই দুটো কোণের যোগফল, এটাকে আমরা বলে দেবো বিএডি, এবং বলি কোণ বিএডি, বিএডি প্লাস, ঠিক আছে, বিএডি আর এই কোণটা হবে বিসিডি, কোণ বিসিডি এদের যোগফল করে দেখাতে হবে 180 ডিগ্রি। তাহলে এটাই কিন্তু প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এদের যোগফল 180 ডিগ্রি, এদের যোগফল 180 ডিগ্রি। দেখো আমরা প্রমাণটা এবার দেখাবো। তো প্রমাণটা দেখানোর জন্য প্রথমে অঙ্কন করতে হবে আমাদের, তাহলে লিখবো অঙ্কন। অঙ্কনটা কি করবো? আমরা এই যে ও এ আর ও সি যুক্ত করবো, ও এ, এই যে আমাদের ও সি, লিখে নিই। এখানে আমরা করেছি ও কমা এ এবং ও কমা সি যুক্ত করলাম, ঠিক আছে, এটাই আমাদের অঙ্কন। তাহলে এবার চলে যাবো আমরা প্রমাণে। এখন প্রমাণটা আমরা কিভাবে করবো? দেখো আমরা কেন্দ্রস্থ কোণ মানে প্রবৃত্ত এই কোণটা নিব, এই দিকার কোণটা, আমরা চাপটা নিব এডিসি, এডিসি চাপের উপর প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ নিব এওসি, এই কোণটা প্রবৃত্ত মানে 180 ডিগ্রির চেয়ে বড়, এই কোণটা ধরি। আমরা নিব এডিসি চাপের উপর অবস্থিত, এডিসি চাপের উপর অবস্থিত প্রবৃত্ত কেন্দ্রস্থ, প্রবৃত্ত কেন বলি? যে কোণের মান 180 ডিগ্রির চেয়ে বড় হয় সেটা প্রবৃত্ত বলতে পারবো। এই কোণটা আমাদের এদিকার কোণটা 180 ডিগ্রির চেয়ে বড় হবে, প্রবৃত্ত কেন্দ্রস্থ, প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ। প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণটা কত আছে? এটাকে আমরা বলবো এওসি। এওসি দেখো অনেকে এটা বুঝে নিতে পারে, কিন্তু প্রবৃত্ত যখনই বলবো এটাকে বুঝতে হবে, এদিকটা, এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। তাহলে এই যে চাপ আছে এডিসি, তাহলে কেন্দ্রস্থ কোণটা প্রবৃত্ত এওসি, আর বৃত্তস্থ কোণটা পেয়ে যাবো কোনটা? এটা পেয়ে যাবো, এই চাপের উপর অবস্থান করছে এডিসি চাপের উপর, তাহলে বৃত্তস্থ কোণটা হবে এবিসিটা, ঠিক আছে। এরকম একটা উপপাদ্য প্রমাণ করলাম আগেরটাই, 7 নম্বর উপপাদ্যটাই। আচ্ছা আমরা কি জানবো? যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এই যে কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। অতএব যেখানে বলে দেব প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণটা আমাদের এওসি, এই কোণটা আমাদের কি হবে? ডবল হয়ে যাবে, কাটছে কোণ এবিসি। এখানে আমরা কোণ এবিসির মানটা বের করবো, কোণ এবিসি সমান সমান হবে হাফ প্রবৃত্ত কোণ এওসি, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। আচ্ছা এবার আমরা দেখো, এবার এবিসি চাপের উপর অবস্থিত নিব এই কেন্দ্রস্থ কোণটা, যেভাবে এটা দেখালাম এডিসি চাপের উপর, একইভাবে এবিসি চাপের উপর। তাহলে আমরা দেখো আমরা দেখাতে পারবো যে এখানে বলে দেব যে আবার বলবো এ
বি সি, এবিসি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ। এখন কেন্দ্রস্থ কোণটা এই চাপের উপর অবস্থিত, এই কোণটা, এই যে কোণটা আছে এওসি, তাহলে কেন্দ্রস্থ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণটা আমরা বলবো এডিসি। অতএব আমরা কি বলতে পারবো? অতএব কেন্দ্রস্থ কোণ এওসিটা কি হয়? বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, কোণ এডিসি। এটা হবে, এখান থেকে আমরা কোণ এডিসিটা বের করে নেব। তাহলে হাফ কোণ এওসি হয়ে যাবে। এটাকে আমরা 2 নাম দিয়ে দিলাম। আমরা যোগ করে নেব, 1 যোগ 2 পরে পাই। তারপর এই দুজনকে যদি যোগ করা হয়, অতএব লক্ষ্য করা আমরা পেয়ে যাবো কোণ এবিসি যোগ কোণ এডিসি। ঠিক আছে, আছে এবিসি, কোণ এবিসি যোগ কোণ এডিসি, এদের যোগ করে দেখো এখানে এই দুজনের এই দেখো হাফটা আমরা কমন নিয়ে নিলাম। তার এখানে থাকবে দেখো প্রবৃদ্ধ কোণ ইউসি প্লাস আবার কোণ ইউসি, এই যে দেখো। এবার এখানে দেখো কি জানতে হবে তোমাদের, এই যে দুটো কোণের যোগফল, মানে এই কোণটার এই কোণটা যোগফল কি হবে? 360 ডিগ্রি হবে, টোটাল 360 ডিগ্রি, তাই না? তাহলে আমরা পেয়ে যাবো 360। তাহলে কাটাকাটি করলে কত পেয়ে যাবো? 180 ডিগ্রি। তাহলে আমরা দেখো আমরা পেয়ে গেলাম কিন্তু এদের যোগফল যেটা দেখাতে বলেছিলাম। আচ্ছা, এখানে দেখা যাবে কি পেয়ে গেলাম আমরা? অতএব দিয়ে আমরা পেয়ে গেলাম কোণ এবিসি প্লাস কোণ এডিসি। দেখো কোণ এই যে এডিসি এবিসি এদের যোগফলটা কত পেয়ে গেলাম? এদের যোগফল পেয়ে গেলাম 180 ডিগ্রি। দেখো প্রমাণিত। এবার আমাদের এটা যদি প্রমাণ করে দেখায়, তাহলে যেভাবে আমরা দেখো এই যে এও আর ওসি যুক্ত করে এই প্রমাণটা দেখাতে পারলাম, একইভাবে আমরা ওডি আর ওবি যুক্ত করে এই প্রমাণটা আমরা দেখাতে পারবো। তাহলে এখানে বলে দেব যে একইভাবে ও কমা ডি এবং ও কমা বি যুক্ত করে প্রমাণ করা যায় যে মানে এটা একদম প্রমাণ করা যাবে। ঠিক আছে, একইভাবে যেভাবে এটা প্রমাণ করলাম সেভাবে আমরা এটা প্রমাণ করে দিতে পারবো। কোণ বিএডি, ঠিক আছে, এই কোণটা যে বিএডি প্লাস কোণ বিসিডি, এদেরও যোগফলটা আমরা 180 ডিগ্রি দেখাতে পারবো একইভাবে। দেখো এখানে আমরা প্রমাণিত, এই দুটো প্রমাণ কথা বলেছিলাম, প্রমাণ করে দিয়েছি। তাহলে এইভাবে আমাদের উপপাদ্য হবে। খুব দুটো ইম্পর্টেন্ট উপপাদ্য, সাতের এবং সাতের অথবা দুটো উপপাদ্য তোমরা ভালোভাবে দেখো। একবারে না বুঝতে পারলে ভিডিওগুলো তোমাদের বারে দেখতে হবে, তোমরা কিন্তু বুঝতে পারবো। আর যদি বুঝতে অসুবিধা হয়, কোনো জায়গায় যদি ডাউট হয়, তা তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা কোন জায়গায় অসুবিধা হচ্ছে, আর কোন প্রশ্নের নাম্বারটা দিয়ে তোমরা মেনশন করবা, কোন নাম্বারটা তোমরা বুঝতে পারছো না। যেভাবে আগে তোমরা কমেন্ট করতো সেভাবে তোমরা কমেন্ট করো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি তোমাদের আবার পুনরায় বুঝিয়ে দেবো, কারণ অঙ্কগুলো কিন্তু রিপিট আসবে, একই অঙ্ক বারবার রিপিট আসবে। আমি আবার বোঝাবো, সেখানে তোমরা বুঝতে পারবা, বারে ক্লাসগুলো দেখবা, কোনো সমস্যা হবে না। চলে যাবো আমরা 8এর অঙ্কগুলোতে। 8এর দেখো অঙ্কটা বলছে আমাদের, একটি আয়তঘনকের কর্ণ 15√2 মিটার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে 4:3:5 হলে সমগ্র তলের পরিমাণ কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে আমাদের। আচ্ছা, তাহলে এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত কত দেওয়া আছে? দেখো 4:3:5। দৈর্ঘ্যকে আমরা ধরে নিতে পারবো 4x, প্রস্থকে ধরে নেবো 3x, আর উচ্চতাকে ধরবো 5x। এইভাবে আমরা আগে ধরে নিই, লিখবো ধরি দৈর্ঘ্য, হচ্ছে আয়তঘনের দৈর্ঘ্য 4x, প্রস্থ ধরে নেব 3x, আর উচ্চতা ধরে নিলাম আমরা 5x। ঠিক আছে, অনুপাতিকভাবে ধরা যায়।
এবার আমরা কর্ণের দৈর্ঘ্য বের করবো। দেখো অতএব কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা যেটা জানতে হবে, √r দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য হচ্ছে 4x তার স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার 3x তার স্কোয়ার আর উচ্চতার স্কোয়ার 5x তার স্কোয়ার। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এককগুলো দেখো আমাদের এখানে মিটারে আছে, তাহলে এককটা আমরা মিটার লিখে দিলাম। এখানে সবাই কিন্তু মিটারে ছিল, আমরা মিটার দিয়ে দিলাম একটাতে। আচ্ছা, তাহলে এখানে একটু সরল করে নিই আমরা। এটা পেয়ে আবার 16s স্কোয়ার, এটা পাবো আবার 9s স্কোয়ার, এখানে হবে 5 স্কোয়ার 25s স্কোয়ার, এত মিটার। আচ্ছা, এগুলোকে যোগ করবো আমরা। এখানে যোগটা কত হবে দেখো, এটা হবে 16 আর 9 25, 25 আর 25 যোগ করে কত হবে আমাদের 50। তাহলে আমরা পেয়ে যাবো 50s স্কোয়ার। এটা যে 50টাকে যে ভাঙাও, তাহলে 5 5 25, একটা 5 বের হবে, 25 25 থেকে 50 আর 2 থেকে যাবে, আর এস স্কোয়ারটা এক্স বেরিয়ে যাবে, 5√2x মিটার। এটা আমরা পেলাম কর্ণের দৈর্ঘ্য। দেখো কর্ণের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে, এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 5√2x, এটা কর্ণের দৈর্ঘ্য। আর কর্ণের দৈর্ঘ্য বইতে আমাদের বলেছে 15√2, 15√2 কেটে গেল, 5 3 15। তাহলে দেখো আমরা এক্স এর মানটা কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে যাবো। অতএব দৈর্ঘ্য, দৈর্ঘ্য ছিল কত 4 ইন্টু, তাহলে 4 ইন্টু 3, ঠিক আছে, এটা 4 3 12 পেয়ে গেলাম, এত মিটার। এবার প্রস্থ পেয়ে যাবো, প্রস্থ ছিল 3 ইন্টু, এখানে 4 বসাবো, 4 না 3 বসাবো, 3 9 মিটার। উচ্চতা কত ছিল 5 ইন্টু, তাহলে এক্স এর মান 3, তাহলে এখানে কত হয়ে যাবে 15 মিটার। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম। এবার আমাদের কি বের করতে বলেছে, আমাদের কিন্তু বের করতে বলেছে সমকোণের ক্ষেত্রফল, মানে আয়তঘনের সমকোণ। দেখো আমরা লিখছি আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল। দেখো সমগ্রতলের ক্ষেত্রফল সূত্রটা তোমাদের জানতে হবে, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলতে, দেখো দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 12, এখানে লিখবো 12 ইন্টু প্রস্থ, প্রস্থ কত 9, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে 15, প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 12 বর্গ মিটার। এটা সরল করে আমরা অ্যান্সার পেয়ে যাবো 2। দেখো এখানে 12 নং গুণ করবো, 12 নং 108, আর 15 নং পেয়ে যাবো 135, আর 12 15 গুণ করতে হবে। দেখো আমি 12 দিয়ে বলি, 12 পাচ্ছে 60, আর এদিকে 12 কে 12, 12 ওদিকে হাতের 6 18, 180 বর্গ মিটার। এটা যোগ করে নাও, 2 ইন্টু যোগ দেওয়া, এখানে 5 আর 8, 5 তে আরো 3, এদিকে 8 8 আর 3 11, 11 0 11, 11 হাতের 1 ছিল, 11 12 2 আর 1 থাকলো, 1 আর 1 2 3, এখানে 4, এটা গুণ করে নাও, 2 3 6, 2 3 4, 2 4 8, 846 বর্গ মিটার। এটা আমাদের অ্যান্সার, বর্গ মিটার। ওকে, 8-এর অথবা। আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নে চলে এসেছি। 8-এর অথবাটা আমরা করব। চলো শেষের প্রশ্নটা কি বলছে। এখানে 8-এর যে অথবাটা আছে বলছে, একটি লম্ববৃত্তাকার চঙের ব্যাসার্ধ 10% বৃদ্ধি এবং উচ্চতা 10% হ্রাস পেলে চংটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে। চং বলেছে, লম্ববৃত্তাকার চং। তাহলে তোমাদের এখানে দেখো চং জানতে হবে, এভাবে একটা চঙের ছবি হয়, এটা আমি আঁকবো, এভাবে গ্লাস, গ্লাস, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে দেখো ব্যাস, তাহলে এটা যদি আমরা ও নাম দিই, তাহলে ও এটা হবে ব্যাসার্ধ, এটা একইভাবে এখানেও ব্যাস পাবা, এখানে ব্যাসার্ধ পেয়ে যাবা। আচ্ছা, এখানে দেখো আমাদের কি বলেছে, তাহলে আমরা প্রথমে চংটির ব্যাসার্ধ আর উচ্চতা ধরে নেব। ধরি চঙের ব্যাসার্ধ, আমরা ধরে নিলাম আর একক নিয়ে নেব, আর একক, এবং চঙের উচ্চতা আমরা এইচ একক নিয়ে নেব, ঠিক আছে। উচ্চতা বলতে এই যে হাইটটা চঙের,
এটা হচ্ছে এইচ, আর ব্যাসার্ধ আমরা আর নিয়ে নিলাম। ওকে, এবার আমরা কী করবো, কার সঙ্গে আমাদের সম্পর্ক বলেছে, চংটির আয়তন, তাহলে চঙের আয়তন বের করছি। তাহলে অতএব চঙের আয়তন, চঙের আয়তনের সূত্রটা তোমরা জানতে হবে। আয়তন বলতে এই যে গ্লাস, ধরো গ্লাসের মধ্যে কতটা জল থাকবে, যে ভিতরের জায়গাটা, ফাঁকা জায়গাটাকে বলা হয় আয়তন। চঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আয়তনের একক ঘন একক হয়। ঠিক আছে, প্রথমে চঙের আয়তনটা ছিল এত ঘন একক। এখন আমাদের কি করবে, ব্যাসার্ধ 10% বৃদ্ধি করবে। তাহলে দেখো 10% বৃদ্ধিতে ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধ হয় কত হবে, দেখো আগে ছিল আর, বাড়াবে 10%, মানে আর এর 10%, 10/100। আগে আর ছিল, বাড়ছে এতটা, যোগ করে আমাদের টোটালটা পেয়ে যাবো কতটা বাড়লো। তো এখানে আমাদের কেটে গেল এটা, এখানে কিন্তু দেখো তার পেয়ে যাবো আর প্লাস এটা r/10, এটা ভগ্নাংশে যোগ করো, এটা 11r/10 পাবো। এভাবে ব্যাসার্ধ হয়ে যাবে। আর উচ্চতা কী করবে, উচ্চতা কিন্তু 10% হ্রাস করবে। এখানে লিখবো 10% হ্রাসে উচ্চতা হয়, উচ্চতা হয়। দেখো তার আগে ছিল উচ্চতা এইচ, হ্রাস করবে মানে বিয়োগ হচ্ছে, আর কত এখানে এইচ হবে। তাহলে এইচ ইন্টু 10/100, 10% হ্রাস করছে, 10 কেটে গেল। এখানেও ভগ্নাংশে যোগ করে, এখানে বিয়োগ হবে, 10 থেকে 1 চলে গেল, মানে 9h/10, উচ্চতা এটা দাঁড়াবে আমাদের। তাহলে এখন আয়তন কত হবে, অতএব এখন চঙের আয়তন, চঙের আয়তন, চঙের এখন আয়তন কত পাবে, দেখো চঙের আয়তন পাওয়া সূত্র হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার। তাহলে আর বলতে কত, এখানে হচ্ছে 11r/10 আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ হচ্ছে আমাদের 9h/10, এত ঘন একক, ঘন একক। সেটাকে যদি সলভ করি কত হবে, পাই ইন্টু এটা 121 আর স্কোয়ার/100, আর এটা 9h/10। আচ্ছা, এটাকে যদি আমরা একটু সরল করি, তা দেখো আমরা সরলটা এভাবে রাখি, পাই আর স্কোয়ার এইচটা রাখি, আর এদিকে এটা নিয়ে চলে আসে। তা 9 দিয়ে এটা গুণ করে নেব, সেটা হবে 9 × 9, 9 দিয়ে 18, আর এবার 9 × 9, 9 × 9 লিখে হাতে রাখছিল 10। তাহলে এই যে 1099 পেয়ে গেলাম 9 দিয়ে গুণ করে। আর নিচে হবে কত, নিচে হবে 1000। আর এইদিকে আমরা দেখো ইন্টু পাই আর স্কোয়ার এইচ রেখে দিলাম, সংখ্যাগুলো গুণটুন করে এভাবে রাখলাম, পাই আর স্কোয়ার 100 রেখে দিলাম। তাহলে এই সংখ্যাটা দেখো, উপরের সংখ্যাটা আমাদের কত আছে, 1099, মানে বড় আছে, আর নিচেরটা ছোট আছে, উপরে বড় নিচে ছোট। তাহলে এটা যদি একের চেয়ে বড়, তাহলে দেখো এর চাই কিন্তু আমাদের কি, এটা বেশি আছে আয়তনটা, তাহলে আয়তন কিন্তু বৃদ্ধি পেয়েছে, তাই না। তাহলে আয়তন বেড়েছে, আমরা লিখবো আয়তন বাড়ে। অতএব আয়তন, আয়তন, আয়তন বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। কতটা বৃদ্ধি পাচ্ছে দেখো, তো এটা কিন্তু বেড়েছে, তার বড়টা আগে লিখতে হবে। তো আমরা লিখবো 1089 বাই কত, 1000, এতটা বেড়েছে। পাই আর স্কোয়ার এইচ, এখান থেকে ছোটটা বাদ দিয়ে দেবো, পাই আর স্কোয়ার এইচ। এবার এটা যদি আমরা বিয়োগ করি, দেখো কমন নিয়ে নেবো, পাই আর স্কোয়ার এইচ, আর এটা থেকে এটা যে বাদ দাও, তাহলে এটা 1000 হবে। 1000 থেকে 1089 থেকে 1000 মাইনাস হয়ে যাবে, এটা শুধু 89 পাওয়া উপরে, আর নিচে থাকবে 1000। এটা হবে তোমাদের সরলটা। ওকে, তাহলে এতটা আমাদের বৃদ্ধি। বা শতকরা বৃদ্ধিটা বের করবো, তো অতএব শতকরা বৃদ্ধি পায়, শতকরা আয়তন বৃদ্ধি পায়, শতকরা আয়তন, আয়তন বৃদ্ধি পায়। দেখো শতকরা কি করে পাবে, যেটা বৃদ্ধি পেলো সেটা উপরে রাখো, পাই আর স্কোয়ার এইচ ইন্টু 89 বাই কত, 1000। আর কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে, আমাদের বৃদ্ধিটা পেয়েছে আগে যেটা ছিল এটা থেকে তো বৃদ্ধি পেয়েছে, পাই আর স্কোয়ার এইচ। আর শতকরা যেহেতু বলেছে বের করতে 100 দিয়ে গুণ করতে হবে, এটাই হচ্ছে আমাদের সরল। এটা কেটে যাবে, ঠিক আছে। এখানে একটা শূন্য, আর একটা শূন্য কাটছে আমাদের, এখানে দুটো শূন্য কেটে গেল। আমাদের কত থেকে গেল দেখো, উপরে 89 আর নিচে থেকে গেল আমাদের 10।
এটা যদি ভাগ করে দাও তাহলে একটা শূন্য একটা পর দশমিক, তাহলে আমরা পেয়ে যাবো 8.9%। তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো অঙ্কটা সব ভালো করে দিয়েছি, সব অঙ্কগুলো হয়ে গেছে। তো আজকের ক্লাসে এই অঙ্কগুলো ছিল, সব অঙ্কগুলো ভালো করে দিলাম। কোনো জায়গায় যদি অসুবিধা হয়, যেভাবে ক্লাস 9-এ তোমরা কমেন্ট করতা সেভাবে তোমরা কমেন্ট করে জানাও কোন অঙ্কটা সমস্যা হচ্ছে, সেই অঙ্কের নাম্বারটা মেনশন করে তোমরা কমেন্টে জানাবা। তাহলে অসুবিধা নাই, প্রদীপ স্যার ক্লাস করাচ্ছে, রায়ো মার্টিন প্রশ্ন বিদ্যা থেকে অঙ্ক শুরু করে দিয়েছে। তোমরা শুধু ক্লাসগুলো মন দিয়ে দেখো, এবং ক্লাসগুলোতে তোমাদের কী করতে হবে, লাইক করতে হবে, এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করতে হবে। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তা তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।